গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের গল্প শনি মঙ্গলের রহস্য। এর আগেও আপনারা আমাদের চ্যানেলে হেমেন্দ্র কুমার রায়ের অনেক গল্প শুনেছেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, অভ্র ও সাংখ্য। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের শনি মঙ্গলের রহস্য। জয়ন্ত, ও ভাইয়া জয়ন্ত, বলি ঘুম ভালো নাকি? জয়ন্ত, ও ভাইয়া, এই যে মধু, এই যে মধু, এই তোমার মনে কি করছেন গা? কখন থেকে দেখে দেখে সারা হয়ে গেলাম যে। হ্যাঁ, আগে আগে মানিক বাবুর সঙ্গে চা খাচ্ছেন, বলো কি গো? এর মধ্যে চারা সব বসে গিয়েছে। বলতে বলতে ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু বিপুল উৎসাহে দরজার সামনে থেকে মধুকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকলেন। কারণ তিনি জানেন যে এ বাড়ির প্রভাতী চায়ের আসর মানেই হচ্ছে দস্তুর মতো এলাহি ব্যাপার। তাই চায়ের নামেই তার পেটের খিদেটা যেন বেশ চাড়া দিয়ে উঠল। আরে আরে সুন্দরবাবু যে, আসুন আসুন আসুন, বসুন। তা তোমাদের চা পর্ব তো শেষ হয়ে গেছে দেখছি। দেখুন, রবীন্দ্রনাথের ভাষা ঈষৎ বদলে আমি বলতে পারি যে শেষ করা কি ভালো? তেল ফুরোবার আগেই আমি দিই নিবিয়ে আলো। কি দেখো, আমি অত কাবি টাবি বুঝি না, যা বলে তার মানেটা বলো। এর মানেটা হলো এই যে এখন তেল যখন ফুরোয়নি, আলো কিন্তু আবার জ্বলতে পারে, অর্থাৎ চা আবার আসতে পারে। কি বুঝলেন? বলছ? সাধু সাধু, তাহলে ঠিক আছে। কিন্তু সুন্দরবাবু, আজকে তরল চায়ের সাথে নিরেট আর কিছু প্রার্থনা করবেন না। কেন ভাইয়া মানিক, 2-4খানা অমলেটও পাবো না? হ্যাঁ, পেতে পারেন, কিন্তু খারাপ ডিমের অমলেট খেতে হবে। খারাপ ডিম মানে? পচা? ধরুন তাই, আমাদের ডিমগুলো একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু তোমাদের পেটে যে দেখছি এখনো 2-1 টুকরো অমলেট পড়ে আছে, তাহলে? হ্যাঁ, আমরা তো ওই খারাপ ডিমেরই অমলেট খেয়েছি। হ্যাঁ, তাও কি সম্ভব? কেন সম্ভব নয়? বাজারে চায়ের দোকানের মালিকরা ডিম খারাপ হয়ে গেলে ফেলে দেয় নাকি? খদ্দেরদের সেই সব ডিমেরই অমলেট খাইয়ে তারা পয়সা আদায় করে। খারাপ ডিমের অমলেট গরম গরম খেলে কিছু টের পাওয়া যায় না। কিন্তু অসুখ করতে পারে তো? তা পারে, হয়তো কলেরা হবার সম্ভাবনাও থাকে। বাবরে, এসব জেনে শুনে তোমরা খারাপ ডিমের অমলেট খেয়েছ? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। সুন্দরবাবু, এই লোভ ভারী পাজি জিনিস। এমন লোভের মুখে ঝাড়ু মারি, আমার আজ অমলেট খেয়ে কাজ নেই। ওরে মধু, সুন্দরবাবুর জন্য। জয়ন্তর কথা শেষ হবার আগেই ট্রে হাতে মধু হাসতে হাসতে ঘরের ভিতর ঢুকলো। আমাকে ডাকতে হবে না, এই সুন্দরবাবুকে দেখি আমি খাবার তৈরি করে ফেলেছি। বাবা, তা কি খাবার তৈরি করেছে বাবা? হ্যাঁ, ও বাবা, এ তো অমলেট। আপনি অমলেট খেতে ভালোবাসেন বলে? না 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 না, আমি পচা ডিমের অমলেট খেতে একদম ভালোবাসি না। ওগুলো বরং জয়ন্ত মানিক খেতে, ওরা খাবে। যাও। সুন্দরবাবু, অমলেট না খেলে আপনি ঠকে যাবেন। হ্যাঁ, ঠকবো, কিন্তু আমার পচা ডিমের অমলেট খেয়ে আমি ওকালে আর পটল তুলতে চাই না। যাও। কি করে জানলেন পচা ডিম? আরে তুমিই তো বললে বাবু। ও, আমি বললাম বুঝি। আসলে আমি আপনার সঙ্গে একটু মশকরা করছিলাম। দূর, আপনিও যেমন। কি মশকরা? আমার সঙ্গে মশকরা করছিলে? এ আজকাল তুমি কিন্তু দিন দিন বেড়ে উঠছো মানিক।
দেখছি দেখছি একদিন তোমার সঙ্গে আমার মল্লযুদ্ধ করতে হবে। তাও দিদি। মানিক নিজের 2 উরুতে চপেটাঘাত করে বলল, বেশ তো, আজকেই এক হাত হয়ে যাক। যাও যাও, ডেপো ছোকরা, আমি ছুঁচো মেরে আর হাত গন্ধ করতে চাই না। চল চল। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। এতক্ষণ পর একটা বুদ্ধিমানের মতো কথা বলেছেন। আপাতত ছুঁচো মেরে হাত গন্ধ না করাই ভালো, কারণ ওই হাতেই তো আপনাকে অমলেট খেতে হবে। মানিক, তোমার মুখ দেখলে আমার কিন্তু রাগ হয়। এই জয়ন্ত, এই তোমার বন্ধুটির জন্য কিন্তু আমার এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে বলছি। আমি কিন্তু আর আসবো না। মানিক, সুন্দরবাবুর পিছনে তুমি এমন লেগে থাকো কেন বলো তো? আরে ওনাকে বড় ভালোবাসি কিনা। যাও যাও তো, তোমার মতো আমার ভালোবাসা পেতে আমি এখানে আসিনি। আমি এসেছি জয়ন্তর সঙ্গে একটা পরামর্শ করতে। তা কি পরামর্শ সুন্দরবাবু? আরে বলছি আগে রাগটা খানিকটা সামলে নি। দাঁড়া, মানিকের জন্য দেখছি আমার ব্লাড প্রেশারটা একদিন বেড়ে যাবে। চা পর্ব সমাপ্ত হতেই একখানা গদি মোড়া চেয়ারে বেশ আরাম করে জাঁকিয়ে বসে সুন্দরবাবু বললেন, বড়ই গোলক ধাঁধায় পড়েছে দাদা, বুঝলে? এরকম? আরে একেবারে নতুন রকম মামলা, খুনের। তা আবার একটা নয়, দুটো নয়, একবারে 3-3টা খুন। বলেন কি? কোথায়? ওই রতনপুর, 24 পরগনার একটা বড় গ্রাম। আপনি তো কলকাতা পুলিশে কাজ করেন, আর এই মামলার ভার আপনার উপর পড়েছে কেন? আসলে ও অঞ্চলের পুলিশ এখানকার সাহায্য চেয়েছে আর কি, তাই আমাকে মামলাটা দিয়েছে। তাহলে তো মনে হচ্ছে মামলাটার ভিতর কিছু একটা বিশেষ ব্যাপার আছে। বিশেষ ব্যাপার না চাই, আমি তো দেখছি ওই ধোঁয়া আর ধোঁয়া। ফুরে যাবেন না সুন্দরবাবু, ধোঁয়ার তলাতেই কিন্তু আগুন থাকে। এবারে কেসটা গোড়া থেকে আমাকে খুলে বলুন, পুরোটা। হ্যাঁ, শোনো তবে। মহেন্দ্রনাথ ঘটক হচ্ছেন ওই রতনপুরের গ্রামের একজন বড় গৃহস্থ। এবার এখন তার বয়স হচ্ছে ওই 50-এর কাছাকাছি। প্রথম জীবনে কোনো রাষ্ট্রের ম্যানেজারের পদে বসে বেশ কিছু টাকা রোজগার করেন আর কি। এখন চাকরি বাকরি ছেড়ে নিজের গ্রামে এসে বসেছেন। যা টাকা জমিয়েছেন তারই সুদের মহিমায় ইহকালের জন্য তার আর কোনো ভাবনা নেই। এমনকি নিজের মোটর ছাড়া তিনি আজ অব্দি রাজপথে বের হন, এমনই তার ঠাট। বাড়িতে প্রায় উৎসব অনুষ্ঠান তো লেগেই থাকে। খালি কেবল গ্রামের মাতব্বর না নয়, কলকাতা থেকেও সব অনেক হোমরা চোমরা বন্ধু নাকি সেই সব উৎসবে যোগ দিতে আসেন। তো কিছুদিন আগে এইরকম আমন্ত্রণ পেয়ে কলকাতা থেকে এসেছিলেন মহেন্দ্রবাবুর এক মামাতো ভাই, নাম হচ্ছে ওই সুরেন্দ্রনাথ। হ্যাঁ, সুরেন্দ্রনাথ। তিনিও খুব ধনী লোক। দিনটা ছিল শনিবার। এবার সন্ধ্যার সময় বৈঠকখানায় বসে মহেন্দ্রবাবু, সুরেন্দ্রবাবু, রতনপুর থানার দারোগা কৈলাসবাবু আরো কজন মিলে লোকে বসে গল্প গুজব করছিলেন। কি একটা কথা প্রসঙ্গে মহেন্দ্রবাবু বললেন, আমাদের গ্রামের খুব কাছেই একখানা ডাকাতে কালীর মন্দির আছে, বুঝলে তো। মন্দিরটা অনেক কালের পুরনো। আগে সেখানে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে নরবলি দেওয়া হতো। এখন দেবীর ডাকাত ভক্তরা নেই। প্রতি শনি আর মঙ্গলবারের নরবলিও আর দেওয়া হয় না। এমনকি মায়ের নিত্য পূজা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। মন্দিরের অবস্থা অত্যন্ত খারাপ। যে কোনো দিন দেবীর মাথার উপরে হুড়মুড় করে ছাদ ভেঙেও পড়তে পারে। কিন্তু ওই ভগ্ন মন্দিরের জীর্ণ দেবতার নাম শুনলে এই অঞ্চলের লোক এখনো আতঙ্কে শিউরে ওঠে। তাদের দৃঢ় বিশ্বাস আজও মানুষের রক্ত খাবার লোভে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে ওই ডাকাতে কালীর পাষাণ মূর্তি জীবন্ত হয়ে ওঠে। তাই ওই 2 দিনের রাত্রে এই অঞ্চলের কোনো লোকই ওই মন্দিরের কাছ দিয়েও হাঁটে না। শোনা গেছে বহুকাল আগে কোনো দুঃসাহসী লোক শনি মঙ্গলবারের রাত্রে গুজবের সত্যতা পরীক্ষা করবার জন্য মন্দিরের কাছে গিয়েছে, কিন্তু তারা আর ফিরে আসেনি। পরদিন সকালে মন্দির চত্বরে তাদের মৃতদেহ পাওয়া যায়। মহেন্দ্রবাবুর কথা শুনে কলকাতা থেকে আসা সুরেনবাবু, এখানকার থানার দারোগা বাবু একসঙ্গে অবিশ্বাসের সুরে হেসে উঠলেন। তা সুরেনবাবু বললেন, আরে আমি হচ্ছি 1 নম্বরের নাস্তিক। চোখে দেখা যায় না বলে ভগবান কি মানি না, আর আমাকে তুমি কিনা পাড়া গায়ে গুজবে বিশ্বাস করতে বলো দাদা? হ্যাঁ কি দারোগা বাবু, আপনি কি বলবেন এসবে কিছু? আরে কি আর বলবো, আমি পেশায় পুলিশ। মানব দানব যক্ষ রক্ষ ভূত পেতনি আর তন্ত্রমন্ত্র কিছুই মানি না। কালী বলে সত্যি কোনো দেবী আছেন তাই জানি না।
তবে এটাও তো বিশ্বাস করি যে আজ যাই হোক ওই জড় পাথরের ভিতরে কোনোদিনই প্রাণের সঞ্চার হতে পারে না। হ্যাঁ, আমি কাউকেই কিছু বিশ্বাস করতে বলছি না, কিন্তু আজই তো শনিবারের রাত, গুজবের সত্যতা পরীক্ষা করবার মতো বুকের পাটা আমার নেই। কিন্তু তোমাদের সাহস থাকে তো তোমরা দুজনে অনায়াসেই একসঙ্গে ওই মন্দিরটা একবার দেখে আসতে পারো। হ্যাঁ, কিন্তু মনে রেখো, এ বিষয়ে আমার কিন্তু কোনো দায়িত্ব নেই। মাফ করবেন মহেন্দ্রবাবু, এই সারাদিন খাটুনির পর আর এই এত রাত্রে ছুটোছুটি করার ইচ্ছে মোটেও নেই। গুজব সত্যি কিনা দুদিন পরেও পরীক্ষা করা যেতে পারে। আজকে আর আরে কাল আমায় কলকাতা ফিরতে হবে, অতএব চলো আজকে আমি মন্দিরটা এবার দেখে আসতে চাই। তাহলে তো সুরেন তোমাকে একলাই যেতে হবে, কারণ আমার এখানকার চাকর বাকররা পর্যন্ত তাদের মনিবের হুকুমেও ওই মন্দিরের ত্রিসীমানায় যেতে রাজি হন না। আমি কাপুরুষ নই দাদা, একলা যাওয়ার অভ্যাস আছে আমার। শুধু আমাকে একটা বন্দুক দিতে পারো? বন্দুক? বন্দুক কি করবে? মানে ওই পাথরের মূর্তি যদি জ্যান্ত হয় তাহলে গুলি করে তাকে মেরে ফেলবো। কি বলেন দাদাবাবু? হ্যাঁ, পাথরের মূর্তিকে মারতে চাইলে আপনার পুলিশের আইনে বাধা দেবে না তো কোনো? হ্যাঁ, আরে না না, একদমই না। এবার মহেন্দ্রবাবুর কাছ থেকে একটা দোনলা বন্দুক নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে সুরেনবাবু বললেন, আপনারা সকলে এইখানে অপেক্ষা করুন, আমি ঘন্টা খানেকের মধ্যেই আবার সশরীরে এসে হাজির হব। তারপর একসাথে আপনাদের সাথে বসেই এখানে খাবার খাবো। ঠিক আছে, চললাম। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা গেল, সুরেন বাবুর আর দেখা নেই। সকলে ভীত বিস্মিত আর চিন্তিত হয়ে সেইখানেই বসে রইলেন। আতঙ্ক এমন সংক্রামক যে সদল বলে সকলে মিলে সেই রাত্রে মন্দিরের কাছে একবার যাওয়ার ব্যবস্থা পর্যন্ত হলো না। পূব দিকে ভোরের আলো ফুটল, তখনও সুরেনবাবু অনুপস্থিত। তারপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকলে মনের ভয় খানিক কাটল। তখনই মহেন্দ্রবাবু তার দলবল নিয়ে বেরিয়ে পড়লেন তাকে খুঁজতে। এবার মন্দিরে যাওয়ার জন্য একটাই প্রধান রাস্তা আছে। এবার পেছন দিক দিয়েও নাকি মন্দিরের ভেতর যাওয়া যায়, কিন্তু ওদিকে পথের মতো কোনো অস্তিত্ব নেই আর কি। অনেক কাঁটাঝোপ জঙ্গল আর বাঁশঝাড় ভেঙে ওই দিকের মন্দিরে আসতে হয় আর কি। এবার দিনের বেলাতেও তার ওদিকে প্রতীক দেখা যায় না চট করে। এবার সুরেনবাবুর মৃতদেহ পাওয়া গেল মন্দিরে যাওয়ার প্রধান পথের উপরে। তার দেহে অস্ত্রের আঘাতের কোনো চিহ্নই ছিল না, কেবল তার গলার বাম দিকে একটা ছোট্ট রক্তবিন্দুর মতো দাগ ছিল। মানে ধরো শরীরের ওপর আলপিন বা সূচ বিধিয়ে দিলে যেরকম রক্ত দাগ হতে পারে সেই রকম। কিন্তু লাশের আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও সূচের মতো কিছু পাওয়া যায়নি। পরে ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে সুরেনবাবু মারা পড়েছেন বিষের ফলে। এবার দারোগা কৈলাসবাবুর ওপরই মামলার ভার পড়ল, কিন্তু মামলা হাতে নিয়ে তিনি কিছু আন্দাজ করতে পারলেন না। তা কৈলাসবাবু ভীতু লোক নন, কাজেই তিনি পরের মঙ্গলবারের রাত্রে একলা লুকিয়ে মন্দিরের দিকে যাত্রা করলেন, যেটা হলো কিনা তার শেষ যাত্রা। বুধবার সকালে তারও মৃতদেহ পাওয়া যায় ওই মন্দিরের প্রধান পথের উপরে, এবং ঠিক একইভাবে তারও বাম হাতের উপরে একটি সূচ ব্যাধার একটা রক্তাক্ত দাগ পাওয়া যায়। পরে ডাক্তারি পরীক্ষায় দেহে বিষের চিহ্ন মেলে। কেবল তাই নয়, ঠিক যে জায়গাটাতে সুরেনবাবুর লাশ পাওয়া গিয়েছিল কৈলাসবাবুর মৃতদেহটাও ঠিক সেইখানেই পড়েছিল। আর তারপরের কথা আরো সংক্ষেপে সেরে নি। দ্বিতীয় ঘটনার পরের শনিবারই আর একজন পুলিশ কর্মচারীও রাতে গোপনে ওই মন্দিরে গিয়ে তদন্ত করতে গিয়ে ঠিক একইভাবে মারা পড়েছে, এবং ওই সূচ বেঁধার চিহ্ন ছিল তার বাম পায়ের ওপরে। আর তার মৃত্যুর কারণ হচ্ছে ওই বিষ। তার দেহ পাওয়া যায় একই, আর সেই জায়গাতেই ওই মারা গিয়েছিল যেখানে আর দুজন মারা গিয়েছে আর কি। আর এইবার মামলার ভার এসে পড়েছে আমার ওপরে। কিন্তু ভায়া, এইখানেই আমার সন্দেহ হচ্ছে যে এই ভার আমি সহ্য করতে পারবো কিনা। প্রথমত এই মামলা তো বড়ই জটিল লাগছে আমার। নরহত্যাকারিণী ডাকাতে কালীকে অপরাধিনী রূপে সামনে রেখে আমি যদি মামলার তদন্তে নিযুক্ত হই, তাহলে তো আমার নাম শুনলেই দেশে পুরো অট্টহাস্য উঠবে। তারপরে আরো ভাবো, কেবল শনি আর মঙ্গলবারই ওই মন্দিরের কাছে যাওয়াটা বিপজ্জনক কেন? শুনেছি তৃতীয় ঘটনার রাত্রে যে পুলিশ কর্মচারীটি মন্দিরের পথে নিহত হয়
সে নাকি শনি মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনে গোপনে ওই মন্দিরের কাছে তদন্ত করতে যেত, কিন্তু অন্যান্য দিন কোনো দুর্ঘটনা হয়নি। আর সে সন্দেহজনক কিছুই দেখেনি, তাই ফিরে এসেছিল আবার নিরাপদে। এই বা কি রহস্য? তা তোমার কি মনে হয় জয়ন্ত, এর মধ্যে কোনো কি ভুতুরে গন্ধ আছে? এই যে ধরো ওই মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেনবাবুর যে কথা বললাম, তিনি তো স্থানীয় লোক নন, মানে এখানকার কোনো লোকই তার উপর তো আক্রোশ থাকার কথা নয়। মাত্র 2 দিনের জন্য তিনি সেখানে গিয়েছিলেন। তিনি যে প্রথম ঘটনার রাত্রে হঠাৎ মন্দিরে যেতে চাইবেন এ কথাও বাইরের কেউ জানতো না। যারা জানতো তারা সকলেই সেই রাত্রে বসেছিল মহেন্দ্রবাবুর বৈঠকখানার ভিতরেই। তবু ঘটনাস্থলে গিয়ে কে তাকে হত্যা করলো আর কেনই বা করলো, আর তাকে হত্যা করে কার কি লাভ? তারপর ধরো 2 জন পুলিশ কর্মচারীর কথা, তাদেরই বা কেন হত্যা করা হলো? তারা তো সন্দেহজনক কোনো সূত্রের সন্ধানই পায়নি। এবার দ্বিতীয় পুলিশ কর্মচারী শনি মঙ্গল ছাড়া অন্যান্যবারও ঘটনাস্থলে গিয়েছিল, এ কথাটা কিন্তু ভুলো না। এবার ওই মামলার ভিতরে যদি কোনো মানুষ খুনির হাত থাকতো, তাহলে সে অন্যান্য বারের সুযোগ পেয়েও পুলিশের লোককে ছেড়ে দিল কেন? পুলিশের তো কেউ কেউ সন্দেহ করছে যে কোনো বিষধর জীবের দংশনই 3 জন লোকের মৃত্যু হয়েছে, কিন্তু এ যুক্তি আবার আমার ঠিক লাগছে না। কারণ ওই বিষধর জীব কি শনি মঙ্গলবারই ঠিক নির্দিষ্ট স্থানে এসে অপেক্ষা করে? এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? আর সুচ বেঁধার ব্যাপারটাই বা কি? কে সুচ বেঁধায়? তাহলে লাশের সঙ্গে তার কাছে সূচ পাওয়া যায় না কেন? আর এত অস্ত্র থাকতে সূচের মতন একটু অস্ত্র ব্যবহার করেছে কেন? বড়ই জটিল ব্যাপার ভাইয়া, বড়ই জটিল ব্যাপার। জয়ন্ত মানিক, এখন তোমাদের মত কি তাই বলো। কাহিনী শেষ করে সুন্দরবাবু জিজ্ঞাসু চোখে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু জয়ন্ত কোনো কথাই বলল না, বরঞ্চ গম্ভীর মুখে স্তব্ধ হয়ে বসে রইল। সুন্দরবাবু, আপনার জন্য আমার বড্ড দুঃখ হচ্ছে। যত সব উঁচা মামলার ভার শুধু আপনার ওপরই এসে পড়ে। কেন, পুলিশে কি আর যোগ্য লোক নেই? এতক্ষণে একটা ভালো কথা বলেছ মালিক, কি যে বলি বলো, আমি যেন ছাই ফেলতে ভাঙা কুলো আর কি। বেচারা সুন্দরবাবু, মাথা জোড়া টাক, একটু বেশি রোদ লাগলেই ফটাং করে ফেটে যাওয়ার সম্ভাবনা। বামন হাতির মতো নাদুস নুদুস দেহ, দুপা দৌড়তে গেলেই হাঁপড়ের মতো হাঁপাতে থাকে। বড় জাতের ধামার মতো ভুঁড়ি, তার খোরাক জোগাতে জোগাতেই সারাদিন ব্যতিব্যস্ত হয়ে থাকতে হয়। আর তার উপরেই কিনা যত অত্যাচার! ইস! রাগে থরথর করে কাঁপতে লাগলেন সুন্দরবাবু। মুখ লাল করে উঠে দাঁড়িয়ে বললেন, জয়ন্ত, এই তোমার সঙ্গে পরামর্শ করতে এসে কিন্তু আমি বড় ভুল করেছি বাবা। যেখানে মানিক আছে সেখানে আর আমি নেই, চলি। দাঁড়ান সুন্দরবাবু। দাঁড়াবো? কেন দাঁড়াবো? আরো বেশি অপমানিত হবো বলে? আরে না না, কেউ আপনাকে অপমান করবে না, আপনি বসুন, এসে বসুন। এখন খুলে বলুন দেখি, আপনি খালি আমার পরামর্শ চান নাকি আমার সাহায্য চান, কোনটা? তুমি যদি আমাকে সাহায্য করতে রাজি হও তাহলে তো আমার পরিশ্রমটাই অনেকটা কমে যায় আর কি। হ্যাঁ বেশ, আমি রাজি। তা কবে রতনপুর যাচ্ছেন? কাল। বেশ, আপনি নিশ্চিন্তেই থাকুন, আমরা কালই আপনার সঙ্গে যাব। রতনপুর গ্রামখানা যে অত্যন্ত পুরাতন তা দেখলেই বোঝা যায়। তবে এটাকে গ্রাম না বলে ছোটখাটো শহরই বলা উচিত। পথে পথে ছোট ও মাঝারি পাকা বাড়ি তো চোখে পড়ছেই, এমনকি কয়েকটা অট্টালিকাও দেখা যাচ্ছে। এবং সবচেয়ে আধুনিক যে অট্টালিকাটা সেটাই হচ্ছে এই মহেন্দ্রবাবুর। রতনপুরের অবস্থানটা বেশ চমৎকার। চারপাশে বড় বড় প্রান্তর এবং পশ্চিম দিকের প্রান্তরের মাঝখানে রীতিমতন ঘন বন। এবার সেই বনের ভিতরের খানিকটা জায়গা পরিষ্কার করে সেখানে ডাকাতে কালীর মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রাম থেকে মন্দিরে যেতে গেলে পথের মাঝে পাওয়া যায় একটা ছোট্ট নদী। একটি কাঠের সাঁকোর সাহায্যে সকলে সেই নদীর উপর দিয়ে যাতায়াত করে। রতনপুর থেকে রেল লাইনটা বেশ খানিকটা দূরে। সুন্দরবাবুর সঙ্গে জয়ন্ত আর মানিক ট্রেন থেকে নেমে পড়ে দেখল তাদের নিয়ে যাবার জন্য স্টেশনের বাইরে একটা মোটর গাড়ি অপেক্ষা করছে। গাড়ির মালিক স্বয়ং মহেন্দ্রবাবু এগিয়ে এসে তাদের অভ্যর্থনা করলেন। নমস্কার ও প্রতি নমস্কারের পালা শেষ হবার পর সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু, আপনি কি করে জানলেন যে আমরা যেখানে আসবো? গ্রামে যে কাণ্ডটা হয়ে গেল
তারপর সব খবর না রাখলে যে চলে না। আচ্ছা, থানায় গিয়ে জানতে পারলাম আজ আপনি এখানে আসছেন, তাই আমি আপনাকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। তা বেশ করেছেন, বন্ধুর মতন কাজ করেছেন। স্টেশন থেকে তো গ্রাম 5 মাইলের কম নয়। শুনেছি এখানে পালকি, গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি ছাড়া তেমন কিছু খুব একটা পাওয়া যায় না। তা ঘোড়ার গাড়িতে গেলেও তো কম সময় লাগতো না, এখানে আপনার মোটর এসে অনেকটা সময় বাঁচিয়ে দেবে আর কি। এই সব কথাবার্তার মাঝে জয়ন্ত আর চোখে মহেন্দ্রবাবুকে খানিক পরীক্ষা করে দিচ্ছিল। নতুন কোনো লোক দেখলেই জয়ন্তর সূক্ষ্ম দৃষ্টি তার মনের অন্দরমহল পর্যন্ত লক্ষ্য করবার চেষ্টা করত। এটি হচ্ছে তার চিরকালের স্বভাব। এবার মহেন্দ্রবাবু লোকটি হচ্ছেন না লম্বা না বেটে, না রোগা না মোটা। তার গায়ের রং থপথপে ফর্সা, সাজ পোশাকে রীতিমতন শৌখিনতার চিহ্ন, চোখে সোনার চশমা, গোঁপ দাড়ি কামানো, হাতেও এক কাছা সোনায় বাঁধানো বেশ মোটা পাকা বাঁশের লাঠি। কিন্তু তার এই শৌখিন সাজ পোশাকের সঙ্গে ওই পাকা বাঁশের লাঠি গাছা একেবারেই মানা ছিল না। জয়ন্ত খেয়াল করল মহেন্দ্রবাবুর চেহারাখানার মধ্যে মোট 3টে বিশেষত্ব রয়েছে, যা যে কোনো সদ্য পরিচিত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। 1, তার অতি অমায়িক ভাব। 2, তার সহজ সরল দুটি চোখ। এবং 3, তার শিশুর মতন মিষ্টি হাসি। এবারে জয়ন্ত আর মানিকের দিকে তাকিয়ে মহেন্দ্রবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই দুজন ভদ্রলোকও কি আপনার সঙ্গে এসেছেন সুন্দরবাবু? আগে হ্যাঁ, ওরা হচ্ছে আমার বন্ধু। আর তাছাড়া ওনাদের আরেকটা পরিচয় আছে, নাম বললে আশা করি একজনকে অন্তত চিনতে পারবেন। আসুন আলাপ করে দিই। এ হচ্ছে জয়ন্ত এবং এবং পাশেরটি হচ্ছে সাক্ষাৎ মানিক। কে শোনা শোনা লাগছে না? হ্যাঁ, বলেন কি স্যার, তা আবার শুনিনি। মানে আপনি বলতে চাইছেন ওনারা সেই জয়ন্তবাবু আর মানিকবাবু? হ্যাঁ মশাই, ওরা ওই নামেই পরিচিত বটে। তাড়াতাড়ি জয়ন্তকে নমস্কার করে মহেন্দ্রবাবু বললেন, এতক্ষণে আপনাকে চিনতে পেরেছি। কাগজে যে আপনার ছবি অনেকবার দেখেছি। আপনার নাম জানে না বাংলাদেশে এমন কে আছে? হ্যাঁ, তাছাড়া দেশ বিদেশেও তো আপনি খুব পরিচিত। আর মানিকবাবু, আপনার নামও তো। থাক মহেন্দ্রবাবু, আর কিছু বলতে হবে না। আমি অতটাও প্রশংসার দাবি রাখি না। আমি জয়ন্তচন্দ্রর পাশে একটি ক্ষুদ্র মানিক তারকা মাত্র। যাকগে, এসব বাদ দিয়ে এখন কাজের কথায় আসুন। এই কাজের কথা আর কি বলবো মানিকবাবু, আমি তো কিছুই জানি না। ব্যাপার দেখে স্তম্ভিত হয়ে আছি। আমার নিজের বলবার কথাও সেরকম কিছু নেই। আসুন, আমরা গাড়ি থেকে উঠে বসি। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো লাভ নেই। গাড়িতে যেতে যেতেই বরং বাকি কথা হবে। মহেন্দ্রবাবু, আপনার ড্রাইভারটি দেখছি এই দেশের লোক নয়। এর মধ্যে সেটাও আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমার এই ড্রাইভারটির স্বদেশ হচ্ছে বর্ণীয়। চমৎকার গাড়ি চালায় আর আমার অত্যন্ত বিশ্বাসী। আমার জন্য হাসি মুখে প্রাণও দিতে পারে। মহেন্দ্রবাবু, আমি যদি 2-1টি প্রশ্ন করি তাতে আপনার আপত্তি নেই তো? একদমই না, আপনি জিজ্ঞাসা করুন। শুনলাম প্রথমে যিনি মারা গেছেন সেই সুরেনবাবু সম্পর্কে আপনার ভাই হন, তাই তো? হ্যাঁ, সুরেন আমার মেজো মামার ছেলে। উনি কি করতেন? না, সুরেন কিছুই করতো না। আসলে ওর টাকার কোনো অভাব ছিল না। বাপের অগাধ সম্পত্তির ওই একমাত্র ভাগিদার ছিল। সুরেনের মাসিক আয়ই ছিল প্রায় 8,000 টাকা। আচ্ছা, তা সুরেনবাবুর বাড়ি থেকে কে আছেন? কেউই নেই। সুরেন ছিল একেবারে একলা। ওর আত্মীয়ই বলুন আর স্বজনই বলুন, আমিই হচ্ছি সুরেনের একমাত্র লোক। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর দ্বিতীয় কেউ ছিল না। আচ্ছা মহেন্দ্রবাবু, এবার ওই কালী মন্দিরের ব্যাপারটা একটু বলুন দেখি। কি আর বলি জয়ন্তবাবু, আমি নিজেই হতভম্ব ওই বিষয় নিয়ে। গতকাল আগে একটা প্রবাদ শুনেছিলাম, বন্ধুদের কাছে স্রেফ গল্পের ছলে সেটা বলেছিলাম। কিন্তু সেই গল্প থেকেই যে এমন ভীষণ ট্র্যাজেডির সৃষ্টি হবে
সেটা আমি কল্পনাও করতে পারি। আপনি কি এই ভূতের গল্পে বিশ্বাস করতেন? আগে হয়তো ঠিক বিশ্বাস করতাম না জানেন, কিন্তু এখন বিশ্বাস না করে আর কি করি বলুন। পৃথিবীর খাতা থেকে একইভাবে 3-3টে মানুষের নাম কাটা গেল। এরপর কি আর অবিশ্বাস করা চলে সুন্দরবাবু? কিন্তু আদালত তো আর ভূতের গল্প মানবে না। এখানকার লোকেরাও এই কাহিনীকে ভৌতিক কাহিনী বলে মনে করে না। তারা বলে এসব হচ্ছে দেবতার মাহাত্ম্য। আরে মশাই, আপনাদের মা কালীরও তো এই ভূত প্রেত নিয়ে বেরিয়ে বেড়ানো অভ্যেস। যদি ওই ঘটনাগুলো সত্যি হয় তাহলে তো আমরা নাচার। দুনিয়ার এমন কোনো পুলিশ নেই যে ভূত কি প্রেতনিকে গ্রেপ্তার করতে পারে। তাহলে এই মামলাটা কি আপনারা হাতে নেবেন না? আরে কি যে বলেন, সরকারের হুকুম। আমি মামলা হাতে না নিলেও তারা আমাকে ছাড়বে কেন? আগে তো তদন্ত শুরু হোক, তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তবে কি জানেন, দেব দেবী নিয়ে কাণ্ড, এর ভেতরে মাথা গলা তো ঠিক ভরসা পাচ্ছি না আসলে। গাড়ি রতনপুরের সীমানায় এসে পড়ল। দূর থেকে দেখা যাচ্ছে মস্ত একখানা লাল রঙের বাড়ি। প্রায় 4 বিঘা জমি দখল করে দাঁড়িয়ে আছে। তার চারধারে রেলিংয়ে ঘেরা ফল ও ফুল গাছের বাগান। ফটকের সামনে বন্দুক হাতে পাহারা দিচ্ছে এক দারোয়ান। ওই হচ্ছে আমার বাড়ি। তা একবার ওখানে নামবেন নাকি? আমি প্রথমে সেই ডাকাতিকালে মন্দিরটা দেখতে চাই। সেখানে গিয়ে সব দেখতে শুনতে হয়তো অনেক বেলা হয়ে যাবে। তার আগে আমার বাড়িতে কিঞ্চিত জলযোগ আর চা পান করলে বেশি ক্ষতি হবে কি? জয়ন্ত ভদ্রলোক নেতান্ত মন্দ প্রস্তাব করেননি, কিন্তু হ্যাঁ, আমি ওই প্রস্তাবে সায় দিচ্ছি। বেশ, তবে তাই হোক। আপনার বাগানের গাছগুলো দেখছি অনেক কালের পুরনো। আগে হ্যাঁ, প্রায় 150 বছর আগে আমার পূর্বপুরুষেরা এই বাগানের পত্তন করেছিলেন। শুনেছি এখানকার কোনো কোনো গাছের আয়ু নাকি 200ও ছাড়িয়ে গেছে। আমার এ বাড়িখানি পৈতৃক। একটি বড় গাড়ি বারান্দার তলায় এসে মোটর থামল। মহেন্দ্রবাবুর সঙ্গে সকলে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর গিয়ে ঢুকল। মহেন্দ্রবাবু সবাইকে একটা হল ঘরে নিয়ে গিয়ে বললেন, আমার এই বৈঠকখানায় বসে বিশ্রাম করুন, আমি ততক্ষণে আপনাদের চায়ের ব্যবস্থাটা করে আসি। তবে দেখবেন মহেন্দ্রবাবু, ব্যবস্থায় যেন বেশি বাড়াবাড়িটা না থাকে, যতই হোক। কি যে বলেন স্যার, আমরা হচ্ছি গেও লোক, বাড়াবাড়ি করবার ক্ষমতা আমাদের নেই। সুন্দরবাবু, ওই যে বাড়াবাড়ির কথাটা যে বললেন, ওটা কি সত্যিই আপনার আন্তরিক কথা? মানে আয়োজনের বাড়াবাড়ি কি সত্যিই আপনি ভালোবাসেন না? মহেন্দ্রবাবু যদি একখানার বদলে 2খানা থালা ভরে মিষ্টি এগিয়ে দেন, তাহলে কি আপনি হাত ওপরে তুলে দিয়ে মাথাখানা ডানে বামে নাড়াবেন? মানে তুমি কি মনে করো আমি কি রাক্ষস? আরে ছি ছি, আপনাকে তো আমরা কেবল ভোজন রসিক বলেই জানি, যে কিনা একটু আধটুই খেতে ভালোবাসেন। সুন্দরবাবু আর কথা না বাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে গুম হয়ে রইলেন। জয়ন্ত এসব কথাবার্তা কিছুই শুনছিল না। তার দৃষ্টি ঘুরছিল ঘরের এদিকে সেদিকে। ঘরখানা আধুনিক ধাঁচে বেশ ভালো করেই সাজানো। সোফা, কোচ, টেবিল, চেয়ার, পাথরের মূর্তি, অয়েল পেন্টিং, কোনো কিছুরই অভাব নেই। মিনিট 15-র মধ্যে মহেন্দ্রবাবু ফিরে এলেন। তার পিছনে পিছনে 2জন ভৃত্য এলো। তাদের 2 হাতে ধরা 2খানা বড় বড় ট্রের উপরে রাশি রাশি উপাদেয় খাবার। করেছেন কি মশাই? এ তো দেখছি রীতিমতো যজ্ঞের ব্যাপার। বিনা নোটিশে এক কথায় এত বড় বড় আয়োজনটা কি করে করলেন আপনি? হ্যাঁ, 2-4 জন অতিথি অভ্যাগত সবসময় এই অদমের বাড়িতে আসা যাওয়া করে থাকেন, তাই আমাকে সবসময় কিঞ্চিত প্রস্তুত হয়েই থাকতে হয়, বুঝলেন কিনা। গায়ের বাজার কিনা বুঝতেই পারছেন, শহরের মতন তো আর নয়, এই লোক পাঠালেই খাবার নিয়ে আসা যায় না। তাই তো দেখছি। করেছেন কি দেখি। বলতে বলতেই
সুন্দরবাবু একখানা মস্ত ডালপুরিকে আক্রমণ করে ফেললেন বিপুল বিক্রমে। আচ্ছা মহেন্দ্রবাবু, ঘরের ওই কোণের ওই যে বর্মটা দাঁড় করানো রয়েছে, ওইটা আপনি কোত্থেকে কিনেছেন? ওইটে? না না, ওটা আমি কিনিনি, এক সাহেবের কাছ থেকে উপহার পেয়েছি। ওখানে হচ্ছে সেকেলে বিলিতি বর্ম। আগ্নেয়াস্ত্র হবার আগে ইংরেজ যোদ্ধারা ওই রকম বর্মে আপাদমস্তক ঢেকে যুদ্ধযাত্রা করত। বাস রে বাস, কত বড় ভারী লোহার বর্ম! ওর ভেতর ঢুকলে আর যুদ্ধযাত্রা কি, এক পাও আমি এগোতে পারতাম। তবে ওর ভেতরে আপনি ঢুকেই দেখান। সুন্দরবাবু একবার কটমট করে মানিকের দিকে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। খুব বর্মের মধ্যে হয়তো আমার দেহই ঠাঁই পেতে পারে, আর হয়তো বর্ম পরে চলাফেরা করতেও আমার বিশেষ কোনো অসুবিধা হবে না। কি বলো হে মানিক? হ্যাঁ, তা হতেই পারে। ও বর্ম তোমারই উপযোগী বটে। হ্যাঁ, বর্মটিকে ভালো করে দেখার বড় আগ্রহ হচ্ছে, কিন্তু আজ আর সময় নেই, অন্যদিন হবে ক্ষণ। কি বলেন মহেন্দ্রবাবু? তাতে আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি একদমই না। ওদিকে জয়ন্ত আর মানিকের অর্ধেক খাওয়া শেষ হওয়ার আগেই সুন্দরবাবুর খাবারের থালা ও চায়ের পেয়ালা একেবারেই খালি হয়ে গেল। ও কি সুন্দরবাবু, থালায় যে কিছুই নেই, আরো কিছু আনতে বলে দিই? সুন্দরবাবু বাঁকা চোখে মানিকের দিকে একবার তাকিয়ে দেখলেন, সে মুখ টিপে টিপে দুষ্টুমির হাসি হাসছে। অগত্যা একটা নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে তিনি বললেন, থাক মহেন্দ্রবাবু, সকালেই পেট ভারী করে খাওয়া ভালো না, তাই আর এক পেলা চা খেতে আমার আর আপত্তি নেই। জলযোগ সেরে সকলে আবার গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ি ছুটল সোজা কালী মন্দিরের দিকে। মোটরে করে মহেন্দ্রবাবুর বাড়ি থেকে সেখানে গিয়ে পৌঁছাতে 8-10 মিনিটের বেশি সময় লাগলো না। মন্দিরটা সত্যিই পুরাতন। তার উপর দিকটা ফেটে চৌচির হয়ে গেছে এবং ফাটা জায়গাগুলো থেকে বাইরে মাথা চারা দিয়ে উঠছে অশ্বত্থ ও বটগাছেরা। একটা অশ্বত্থ গাছ রীতিমতন বড়। মন্দিরের উপরে তার অনেক অংশই শাখা প্রশাখার মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। পুরানো মন্দিরটা এত বড় একটা গাছের ভার কি করে এখনো সহ্য করে আছে সেটা ভাবলেই অবাক লাগে। যে পথটা মন্দিরের চাতালে গিয়ে পড়েছে তার দুই দিকেই রয়েছে একটানা জঙ্গল। মন্দিরের পিছনেও অরণ্য, সেখানকার ঝোপঝাড় আর একটু বেশি ঘন। মন্দিরের চাতালের উপরেও আগাছার ভিড়। বিজনতায় ও মানুষের যত্নহীনতায় এখানে কোনো দিকেই কোনো শৃঙ্খলা নেই বটে, কিন্তু বাইরে থেকে দেখলে এই নিরিবিলি জায়গাটাকে বেশ শান্তিপূর্ণ বলেই মনে হয়। গাঢ় সবুজের অন্তপুরে লুকিয়ে থেকে থেকে কোথাও ডেকে উঠছে পায়রা, বা কোথাও কোকিল, বা কোথাও দোয়েল শ্যামা। কোথা থেকে যেন বাতাসে ভেসে আসছে অজানা কোনো বুনো ফুলের গন্ধ। বাহ, জায়গাটি তো বেশ লাগছে। এখানকার বাসিন্দা হলে আপনি বোধহয় ও কথা বলতে পারতেন না। কেন? দেখছেন না, এত কাছেই লোকালয়, তবু এখানে অরণ্য কত ঘন হয়ে উঠেছে। লোকালয়ের কাছে এত নির্জনতা আর নিস্তব্ধতা আপনারা আর কোথাও দেখেছেন কি? এ ভয়াবহ ঠাঁই। অতি বড় ভক্ত ভরসা করে দেবীকে এখানে পুজো দিতে আসে না। মানুষের সঙ্গ হারিয়ে এই জায়গাটা এখন যেন অভিশপ্ত হয়ে গিয়েছে। দুদিকের জঙ্গলের দিকেই ঘন ঘন মুখ ফিরিয়ে সুন্দরবাবু এগিয়ে যাচ্ছিলেন অনন্ত সাবধানে। সুন্দরবাবু, আজ তো শনিও নয়, মঙ্গলও নয়, আপনার অতটা সাবধান না হলেও চলবে। কি জানি বাবা, বলা তো যায় না। মহেন্দ্রবাবু, যারা মারা পড়েছে তাদের 3 জনের লাশ ঠিক কোন জায়গাটায় পাওয়া গিয়েছিল? কোনখানটায়? ঠিক ওইখানে। জয়ন্ত সেইখানে গিয়ে দাঁড়িয়ে বাম পাশের বনের দিকে একবার তাকিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। বন যেন এখানে একটু বেশি ঘন, সামনে ঝোপের পর ঝোপ, তাই তাদের ঠেলে নজর আর চলে না। জয়ন্ত, ও জয়ন্ত, জঙ্গলের দিকটা তুমি অন করে তাকিয়ে আছো কেন? জয়ন্ত কোনো জবাব না দিয়ে সামনের দিকে পা বাড়ালো। জয়ন্তর ঝোপ ঠেলে বনের ভিতর গিয়ে ঢুকলো। 5-7 এইভাবে 10 মিনিট কেটে গেল, কিন্তু জয়ন্তর কোনো দেখা নেই। জয়ন্তর এরকম সব খাম খেয়ালে আমার মোটেও ভালো লাগে না। এত জায়গা থাকতে ওইখানে ঢুকে কি করছে কি জানি। কি আছে ওখানে বলুন দেখি?
কয়েকটা বড় বড় বুড়ো গাছ, দলে দলে কাঁটা ঝোপ, আর দিনেও সন্ধ্যার মতো অন্ধকার। তাছাড়া সাপ খোপের বাসা তো আছে। সাপ বলেন কি? না না, মানে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা ঠিক হবে না। চলো চলো একটু এগিয়ে গিয়ে। ওই তো জয়ন্ত আসছে। কই? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কে কেমন হাওয়া খেয়ে এলে ভাইয়া? হ্যাঁ। জয়ন্ত যেন সুন্দরবাবুর কথা শুনতেই পেল না, সোজা এগিয়ে এসে মহেন্দ্রবাবুর সামনে এসে দাঁড়ালো। একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন না। এখানে শেষ দুর্ঘটনা হয় গত মঙ্গলবারে, কিন্তু সেটা কত রাতে হয়েছিল সেটা বোধহয় আপনি বলতে পারবেন না, তাই তো? আজ্ঞেন না, তবে লাশ পরীক্ষা করে ডাক্তাররা বলেছেন লোকটা মারা পড়েছে রাত 12টার খানিক পরে। সেদিন কি এখানে বৃষ্টি পড়ছিল? হ্যাঁ, কিন্তু এ কথা আপনি জানলেন কেমন করে? বনের ভিতরে এখনো কিছু জায়গায় ভিজে কাদা রয়েছে, এবার ওখানেও তার রোদ শুকতে পায় না, কাজেই জল কাদাও সহজে শুকোয় না। হ্যাঁ জয়ন্তবাবু, সেদিন রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত খুব জোরে ঝড় জল হয়ে গিয়েছে। পুলিশের লোকেরা এখানে তদন্ত করতে এসে ওই বনের ভিতরে গিয়েছিল বোধহয়, তাই তো? তা গিয়েছিল বই কি, কিন্তু তারা কিছুই আবিষ্কার করতে পারেনি। আচ্ছা, পুলিশের সঙ্গে কি খালি পায়ে কোনো লোক এই বনের ভেতরে ঢুকেছিল? তদন্তের সময় আমিও পুলিশের সঙ্গে ছিলাম, কিন্তু আমাদের কারোর পায়ে তো খালি ছিল না। তাছাড়া জুতো না পরে ওই জঙ্গলে ঢোকাও তো অসম্ভব। স্থানীয় লোকেরাও কি খালি পায়ে জঙ্গলে যায় না? কেউ না, বলেছি তো, এই জায়গাটা সকলে অভিশপ্ত বলে মনে করে। একে গ্রাম্য লোকেদের মধ্যে কুসংস্কারের তো অন্ত নেই, তার উপরে গত মঙ্গলবারের আগেই এখানে উপরি দুটো সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। তারপরও ওই জঙ্গলের স্থানীয় লোকেরা আসতে সাহস করবে? অসম্ভব মশাই, অসম্ভব। জয়ন্ত তার রূপোর শামুকের নস্যিদানি বের করে একটি নস্যি নিল। মানিক বুঝল যে এটা হচ্ছে সুলক্ষণ। জয়ন্ত খুব খুশি হলে তবেই নস্যি নেয়, কিন্তু হঠাৎ তার এমন খুশি হবার কারণ কি? সুন্দরবাবু টুপি খুলে ঘেমোর টাক মুছতে মুছতে বলল, ভাই জয়ন্ত, তোমার প্রশ্নগুলো কেমন যেন খাপ ছাড়া বলে মনে হচ্ছে না? আপনার মনে হতেই পারে, কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে আমি কি দেখেছি জানেন? ওই তো, হয় সাপ নয় শেয়াল নয় বন বিড়াল, আর কি হবে? এখানে আবার মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যায়। বাহ, তাহলে তো আবার শোনা সোহাগা। হ্যাঁ, ওইসব কিছুই নয়। জঙ্গলের ভিতরে আমি দেখেছি কেবল পায়ের একটা দাগ। গত মঙ্গলবার রাতের বৃষ্টি হবার পর খালি পায়ে কোনো লোক ওই জঙ্গলের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখান থেকে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে পথের এইখানটা বেশ স্পষ্টই দেখা যায়। এবার কেবল একটা পায়ের দাগ নয়, একই লোকের অনেকগুলো পায়ের দাগ। কোনো কোনো দাগের গভীরতা দেখে আন্দাজ করতে পেরেছি যে লোকটা ওইখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিল। এবার যেখানে সে দাঁড়িয়েছিল সেখানকার কাদা এখন অনেকটা শুকিয়ে এসেছে, তাই পায়ের দাগগুলো পরীক্ষা করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। এবং শুধু খালি পায়ের দাগ নয়, তার আর একটা চিহ্নও আমি লক্ষ্য করেছি। লোকটার হাতে একটা অদ্ভুত রকমের লাঠি ছিল। অদ্ভুত রকম মানে? এই ধরুন ফাঁপা কোনো দণ্ড বা নলের মতো কোনো জিনিসের একটা মুখ যদি আপনি ভিজে মাটির ওপরে খানিকক্ষণ রেখে দাঁড়িয়ে থাকেন, তাহলে ঠিক কীরকম চিহ্ন পড়বে বলুন দেখি? ফাঁপা দণ্ড ভিজে মাটির ওপরে চেপে ধরলে ওই খানিকটা মাটি গোলাকার হয়ে বড়ির মতন উপরে উঠে আসবে, সেরকমই তো। ঠিক বলেছেন, ওই রকম একটি ফাঁপা লাঠির একাধিক দাগ আমি ওই মাটির ওপর লক্ষ্য করে এলাম। ফাঁপা লাঠি? সে আবার কি? এক তো জানি গুপ্তি, ছোট তরোয়াল লাগবার জন্য ওই গুপ্তির ভেতরটা ফাঁপা। না, এ গুপ্তির দাগ নয়। গুপ্তির ভিতরটা ফাঁপা হলেও তার দুদিকের মুখ থাকে বদ্ধ, কিন্তু এটা যে কোন জিনিসের দাগ সেইটি এখন ধরতে পারছি না। কিন্তু এই লোকটাকে দিনের বেলাতেও যেখানে মানুষের চলাচল নেই, সেখানে দুর্যোগের রাতে, বিশেষ করে দুর্ঘটনা ঘটার নির্দিষ্ট এক মঙ্গলবারে, খালি পায়ে হাতে একটা অদ্ভুত লাঠি নিয়ে গভীর জঙ্গলের ভিতরে এসে অপেক্ষা করছিল।
কে সে? এবার ওই লোকটাকে যদি আমি আবিষ্কার করতে পারি তাহলে বোধহয় এই সব রহস্য পরিষ্কার হয়ে যেতে পারে। সাব্বাস ভাইয়া সাব্বাস, গাছে উঠতে না উঠতে এক কাঁদি, ঘটনাস্থলে পদার্পণ করতে না করতে একটা মস্ত বড় সূত্র আবিষ্কার করে ফেললে। বটে বটে, এই নইলে যন্ত। মাফ করবেন, কিন্তু এটা যে কিরকম সূত্র আমি তো বুঝতে পারছি না। গেল মঙ্গলবারের রাত্রে অমন দুর্যোগের পরেও কোনো মানুষ যে ওই ভয়ঙ্কর জঙ্গলে বেড়াতে আসতে পারে এ কথা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। কেবল ডাকাতে কালীর সর্বনাশা ক্ষুধা নয়, সত্যি ওই বনের ভিতর দিয়ে আনাগোনা করে শত শত বিষধর সাপ আর বুনো শূকরের দল। মাঝে মাঝে বাঘও পড়ে। ওই বনে অমন সময় যে মানুষ আসবে সে শুধু দুঃসাহসী নয়, নির্ঘাত বদ্ধ উন্মাদও। কিন্তু এমন কেউ এ অঞ্চলে আছে বলে তো আমি জানি না। তারপর ওই যে কি বলছেন, ফাঁপা লাঠি কি নাকি একটা, বুঝছি না তা দিয়ে আর কোন উদ্দেশ্য সিদ্ধ হতে পারে বলুন? দেখুন, আমি যা দেখেছি তাই বলছি। এখানে সম্ভব অসম্ভবের কথা নিয়ে এখন আমি মাথা ঘামাচ্ছি না। যাই হোক, এবারে চলুন না আমরা মন্দিরটার ভিতরটা দেখে আসি। চলুন। সকলে মন্দিরের দিকে এগিয়ে চলল, কিন্তু কয়েক পা যেতেই একটা অদ্ভুত জিনিস দেখে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা ছোট্ট সাপ ধরেছে একটা মস্ত ব্যাঙকে। ব্যাঙটাকে সে গিলতেও পারছে না, আবার মুখ থেকে বের করে ফেলে দিতেও পারছে না। সাপটা ঘন ঘন ব্যাঙটাকে মাটির উপর আছড়ে মারছে, নিজের দেহকে বারবার ঝাঁকাচ্ছে। ওদিকে ব্যাঙটাও চিৎকার করে চলেছে প্রাণপণে, অথচ মানুষ দেখেও সাপটা পালাবার চেষ্টা করতে পারছে না। সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে দেখছে এই আশ্চর্য দৃশ্যটা। মহেন্দ্রবাবু বা মানিক কিংবা জয়ন্ত খেয়ালই করেনি যে সুন্দরবাবু কখন তাদের থেকে এক পা এগিয়ে গিয়েছেন। তারপরেই তিনি তার হাতে ধরে থাকা লাঠিটা নিয়ে সজোরে আঘাত করলেন সেই সাপটার মাথা লক্ষ্য করে, আর মুহূর্তেই থেঁতলে গেল সেই সরীসৃপের মুন্ডুখানা। যাক, পৃথিবী থেকে একটা পাপ বিদে হলো। কিন্তু পৃথিবীর অনেক পাপই তো লুকিয়ে আছে এই বনের আনাচে কানাচে। আপনি সেসব দিকেও নজর রাখতে ভুলবেন না কিন্তু, বুঝলেন? শোনা, নজর আমার কমজোর নয়, ঠিক আছে? তুই নিজের চরকার তেল দেওয়ার চেষ্টা করো। যথেষ্ট। আগাছা ভরা চাতাল পার হয়ে সকলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো। চাতালের উপরই অপরিসর রোয়াক, কিন্তু রোয়াকে ওঠবার সিঁড়ির ধাপগুলো একেবারে ভেঙে গিয়েছে। মন্দিরের ভিতরে আধা আলো আধা অন্ধকার। সামনের দিকে তাকিয়েই খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্ট রূপে যে মূর্তি দেখা গেল তার যথাযথ বর্ণনা দেওয়া সত্যিই অসম্ভব। এমনকি জয়ন্তর মতন সাহসী মানুষেরও যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল সেই মূর্তি দেখে। সারা বাংলাদেশের অগুন্তি কালী মূর্তি আছে, কিন্তু সে সবের মধ্যে সব থেকে ভয়ঙ্করী হচ্ছে বঙ্গাধিপতি মহারাজা প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত যশোরেশ্বরী মূর্তি। সেই মূর্তির মুখ দেখলে মনের মধ্যে ভক্তির আগে যাকে আতঙ্কের ছাপ, কিন্তু তাকেও টেক্কা দিয়েছে রতনপুরের এই ডাকাতে কালী। এই মূর্তির বিভৎসতা কল্পনাতেও আনা সহজ নয়। কোষ্ঠী পাথরে গড়া ৮-৯ হাত উঁচু এই উলঙ্গ দেবীর মূর্তি। দেবী মণ্ডিত মস্তক, তার চোখ দুটো যে কি দিয়ে গড়া ঝাপসা আলোয় সেটা বোঝা গেল না, কিন্তু সবারই মনে হলো মূর্তির এই উগ্র চোখ উৎকট রক্ত পিপাসায় যেন জীবন্ত হয়ে ধকধক করে চলছে। সাপদ জন্তুর মতন নিষ্ঠুর করাল দাঁত ও তার চেয়েও নির্দয় তার লকলকে রক্তাক্ত জিহ্বা। মূর্তির গলায় যে মুন্ডমালা তা পাথরে তৈরি নয়, সত্যিকারের মনুষ্য শিশুর মুন্ড দিয়েই তৈরি হয়েছে। নিচেকার বাম হাতেও ঝুলছে রক্তমাংসহীন একটি আসল মানুষের মাথা। প্রায় কুণ্ডলি পাকানো মহাদেবের দেহের উপরে মূর্তি যে ভয়ঙ্কর ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে তা দেখলেও বুকের ভিতরে হিমশীতল আতঙ্ক জেগে ওঠে। সকলেই খানিকক্ষণ স্তম্ভিত ও নির্বাক হয়ে সেইখানেই দাঁড়িয়ে রইল। জড় পাষাণ প্রতিমা যেমন বিভীষিকা সৃষ্টি করতে পারে এটা যেন তাদের ধারণার অতীত।
শুনেছি ডাকাতরা আগে প্রতি রাত্রে নরবলি দিয়ে দেবীর হাতে নিত্য নতুন নরমুণ্ড ঝুলিয়ে দিত। হয়তো আজ আমরা দেবীর হাতে যে মাংসহীন মুণ্ড দেখছি সেটা হচ্ছে ওই মন্দিরের শেষ নরবলির নিদর্শন। নিস্তব্ধ নিঃসার বনে হঠাৎ কিসের একটা শব্দ পেয়ে সুন্দরবাবু সব হয়ে 4 পা পিছিয়ে গেলেন। মহেন্দ্রবাবু ততস্থ হয়ে বললেন, ও কিসের শব্দ? আর এখানে নয়, জয়ন্ত 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 চলো চলো চলো, আমরা চলে যাই, চল। আরে সুন্দরবাবু শান্ত হন, শান্ত হন। ছাদের দিকে তাকান তো, দেখুন বাদুড়, অজস্র বাদুড়ে ছাদে বাসা বেঁধেছে। আর হঠাৎ করে মানুষের সাড়া পাওয়াতে ওরাই চঞ্চল হয়ে উঠেছে। আপনি এত সামান্য বিষয়ে ঘাবড়ালে চলে? শান্ত হন। বাবা, বাদুর ফাদুর আমি জানি না, আমি আর 1 মিনিট এখানে থাকতে রাজি নই। এ কি দেবীর মূর্তি? দানবের মূর্তি তাহলে কিরকম? যেখানে এমন মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে আর সেখানে হতভাগ্য মানুষকে বলি দেওয়া হয়েছে, সেখানে আর অসম্ভব কিছু করতে পারে না। জয়ন্ত বনের ভেতরে যেসব পায়ের দাগ দেখেছে সেই নিশ্চয় কোনো মানুষের পায়ের দাগ নয়। এই মন্দিরের ত্রিসীমানায় মানুষ আসতেই পারে না। এসে তো আমরা বেরিয়ে পড়ি, চলো। এখানে আমাদের আর কিছু দেখবার নেই, চলো এখনকার মতো এই পর্যন্ত। হঠাৎ মন্দিরের কোণ থেকেও আরো একটা বিশ্রী শব্দ জেগে উঠতেই এবার সুন্দরবাবু সব হয়ে মানিককে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলেন। আজ যে পারি না, আবার কি? আরে তক্ষক তক্ষক, আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না জয়ন্তবাবু। আমি এখন বাইরের হাওয়ায় বেরিয়ে একটু হাঁপ ছাড়তে চাই। সেই ভালো, চলুন। মহেন্দ্রবাবুর ইচ্ছে ছিল সুন্দরবাবুরা তাদের অতিথি হয়েই থাকুন। সুন্দরবাবু হয়তো তাতে খুশি হতেন, কারণ সকালের জলযোগের আয়োজনটা দেখেই তিনি বুঝেছিলেন যে ওখানে থাকলে ডান হাতের কর্তব্যটা খুব ভালোভাবেই পালিত হতো। কিন্তু ইচ্ছে সত্ত্বেও তিনি মহেন্দ্রবাবুর প্রস্তাবে রাজি হতে পারলেন না, কারণ থানার লোকেরা ইতিমধ্যেই তার জন্য সরকারি আবাসস্থলে থাকার ব্যবস্থা করে রেখেছিল। তাদের এই নতুন আস্তানাটা গ্রামের অপর প্রান্তে, বড় রাস্তার ওপারে। দোতলা বাড়ি, সব ঘরই দরকারি আসবাবপত্র দিয়ে সাজানো। বাড়ির উপরের ঘরে বসলে গ্রামের ভেতর এবং বাইরে অনেক দূর পর্যন্তই দেখা যায়। এমনকি কালী মন্দিরের বনটা অবধি তার চোখের আড়াল হয় না। রতনপুরে তাদের একদিন কাটল। কালী মন্দির থেকে ফিরে এসে দ্বিতীয় দিনে সন্ধ্যা পর্যন্ত জয়ন্ত এখানকার মামলা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি। সে চুপচাপ বসে বা শুয়ে আছে বটে, কিন্তু মনে মনে সর্বদাই যে শনি মঙ্গলের রহস্য নিয়ে নাড়াচাড়া করছে সেটা তার মুখ দেখলেই মানিক ভালোভাবেই বুঝতে পারল। সে জানত জয়ন্ত যখন চিন্তা করে তখন এইভাবেই মৌন হয়ে যায়। তাই এই কেসটা নিয়ে জয়ন্তর কাছে সেই কোনো কথা তোলেনি। কিন্তু সুন্দরবাবু 1 মিনিটও নিশ্চিন্ত হয়ে বসেনি। তিনি বারংবার থানায় এবং মহেন্দ্রবাবুর কিংবা গ্রামের অন্যান্য লোকের বাড়িতে ক্রমাগত ছুটোছুটি করছেন। নানা লোকের মুখ থেকে হত্যা রহস্য সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করে নিজের ডায়েরির পাতার পর পাতা ভরিয়ে ফেলছেন এবং মাঝে মাঝেই উত্তেজিতভাবে জয়ন্তকে বলছেন, বুঝলে ভাইয়া, এ হচ্ছে খুব জটিল মামলা, বুঝলে? যতই তদন্ত করছি এই রহস্য যেন ততই বেড়ে বেড়ে উঠছে। মনে হচ্ছে গভীর জলে তলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয় দিনের সন্ধ্যায় মহেন্দ্রবাবুর বাড়িতে তাদের সকলের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যার সময়ে ইউনিফর্ম ছেড়ে সুন্দরবাবুর নিমন্ত্রণ রাখবার জন্য শৌখিন সাজ পোশাক পরার উদ্যোগ করছেন, এমন সময় জয়ন্ত বলল, সুন্দরবাবু, আজ আর আমাদের নিমন্ত্রণে যাওয়া হবে না। সেই কথা? কেন? বিশেষ দরকারে আজ আমাদের অন্যত্র যেতে হবে। আমাদের এমন কি বিশেষ দরকার যে আমি নিজে যাই না? ভেবে দেখুন, আজ শনিবার। হ্যাঁ, সে কথা তো আমি ভুলিনি, কিন্তু তোমার মতলবটা কি বলো দেখি? হ্যাঁ, আরে আজই তো নাকি পাথরের কালী জ্যান্ত হয়ে ওঠেন, তাই আজ রাতে আমরা জীবন্ত দেবী দর্শনে যাত্রা করব। কি বুঝলেন? মানে? আমি তো কোনো দুর্বোধ্য কথা বলছি না সুন্দরবাবু, মানেটা কি আপনি খুব ভালোই বুঝতে পারছেন। কি? সুন্দরবাবু খানিকক্ষণ নীরবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়ন্তর দিকে। তারপর একবার ঠুক গিলে বললেন,
এই এই তোমার মাথা খারাপ হয়ে গেছে জানতো, আমি বুঝতে পারছি তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখুন, অনেক ভেবেচিন্তে আমি বুঝতে পেরেছি যে শনি মঙ্গলের রহস্য ভেদ করতে গেলে এই দুটো নির্দিষ্ট দিনে যথাসময়ে কালী মন্দিরে গিয়ে হাজির থাকতে হবে। এতে মাথা খারাপ করার তো কিছুই নেই। আরে এই কথাটা তোমার আগে আরো দুজন পুলিশ কর্মচারী বুঝতে পেরেছিলেন, কিন্তু বুঝে তো কোনো লাভ হয়নি, তাই তো জানো। এবারে কিনা তুমিও আমাদের নির্বোধের মতো আত্মহত্যা করতে বলো। সুন্দরবাবু, আমাদের আগে ওরা যে ভুল করেছিলেন আমরা তা করব না। প্রথমত তারা মন্দিরে পাহারা দিতে গিয়েছিলেন একা একা, আর এখানে আমরা 3 জন যাব। এক জোড়া চোখের চেয়ে 3 জোড়া চোখ একসঙ্গে ঢের বেশি কাজ করতে পারে। তৃতীয়ত, মন্দিরে যাবার চলতি পথটাই তারা অবলম্বন করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস যে বিপদ উঁত পেতে থাকে ওই পথটারই কোনো এক জায়গায়। তাই আমি স্থির করেছি যে মন্দিরের পিছনে যে অরণ্য আছে তারই ভেতর দিয়ে চুপচাপ আমরা সেই যথাস্থানে গিয়ে হাজির হব। বাবা, সেও তো একবার অসম্ভব ব্যাপার। একে তো বনটা অত ঘন, তার উপরে আজকে আবার অমাবস্যার রাত, দুনিয়া আজ একেবারে অন্ধ হয়ে থাকবে। যতই সঙ্গে আলো নিয়ে যাওয়ার যাই যাও, তাছাড়া আরো যে কত রকমের ভয় থাকবে। আমরা এখানে যে কাজ করতে এসেছি তাতে ভয় পেলে কি চলবে? বিশেষ করে আপনি ভয় পেলে তো কেস সমাধানই হবে না। কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। কিন্তু কিন্তু মানে তুমি বরেন্দ্রবাবুর কথা একবার ভেবে দেখছো না জানেন তো? মানে কত লোক আজ সারাদিন ধরে আমাদের ওর জন্য অত আয়োজন করে রেখেছেন, তুমি কি সমস্ত পণ্ড করে দিতে চাও? তাহলে কাল সকালে আমরা তাকে মুখ দেখাবো কেমন করে বলো দেখিনি? মানে যতই হোক, দেখুন, কাল তাঁর কাছে মুখ দেখাতে আমার একটুও লজ্জা হবে না। তাঁর ওই আয়োজনের চেয়ে এখন আজকের কর্তব্যটা বেশি গুরুতর। আপনি কোনো চাকরকে ডেকে এখনই তাকে চিঠি লিখে জানিয়ে দিন যে অত্যন্ত জরুরি দরকারের জন্যই আমরা আজ তার নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না। ঘুটঘুটে অমাবস্যার কালো রাত। সারা রতনপুর গ্রাম অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। পথে কিংবা ঘরে কোথাও টু সাড়া নেই। বিশেষ করে শনি মঙ্গলবার রাত নামার সঙ্গে সঙ্গে রতনপুরের চারদিকে এক অপার্থিব থমথমে ভাব নেমে আসে। সকলেই যেন প্রস্তুত হয়ে থাকে আবার একটা নতুন দুর্ঘটনার জন্য। কিন্তু রতনপুরের বাসিন্দারা জানে না যে গ্রামের বাইরে আজ এখানে রাত জাগছে 3 জন নতুন আগন্তুক। এক পা করে মাঠের মিশকালো ঘোর অন্ধকারে গা ঢাকা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে সেই কালী মন্দিরের পিছনকার অরণ্যের ঘোরতর অন্ধকারের মধ্যে। সে অন্ধকার এমনই অভেদ্য যে 3-3টে শক্তিশালী টর্চের আলো একসাথে জ্বলে উঠলেও তার খুব বেশি মোকাবিলা করতে পারছে না। কোথাও মস্ত বাঁশগুলো পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে পথ আগলে দাঁড়িয়ে আছে, কোথাও আবার প্রাচীন বটগুলো চারিদিকে শত শত ঝুড়ি নামিয়ে বিশাল অরণ্যের মধ্যে গোপন কর্মকাণ্ডের সাক্ষী হয়ে বেঁচে আছে। তার পাশের সমস্ত স্থান জুড়ে দাঁড়িয়ে আছে ছুপসি কাঁটা ঝোপগুলো। উপরে অন্ধকার, নিচে অন্ধকার, এপাশে ওপাশে সামনে পিছনে যেদিকে তাকাও সেদিকেই দেখবে অনাদি অসীম অন্ধকারকেই। মিনিট 4-5 এইভাবে যেতে না যেতেই সুন্দরবাবু হঠাৎ ধপাস করে মাটিতে বসে পড়লেন। বাবা 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 গো, বাবা গো, ভগবান রক্ষা করুন, আমি আর এগোতে পারবো না। ওরে বাবরি, ও বাবা, ও আরে কি হলো সুন্দরবাবু? হবে আবার কি মানিক, একবারে যাচ্ছে না এই কাণ্ড। তাকিয়ে দেখো, কাঁটার কামড়ে একবারে পোশাক আমার গা পর্যন্ত ছিঁড়ে একবার ফালা ফালা হয়ে গেছে। তা আবার বাবরে, ও বাবা রে, গেছি রে, ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, বাবা গো, ও বাবা। কথা বলতে বলতেই হঠাৎই এক বিকট চিৎকার করে এক লাফে সুন্দরবাবু দাঁড়িয়ে উঠে রীতিমতন তাণ্ডব শুরু করে দিলেন। ও কি সুন্দরবাবু, আপনি এমন ধেই ধেই করে নাচছেন কেন? আরে কি হলো? সুন্দরবাবু নাচ থামাবার কোনো নামই করলেন না। মানিকও প্রথমটা বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেও পরে জোর করে সুন্দরবাবুর নাচ থামিয়ে দিতে গেল। কিন্তু সুন্দরবাবু থামলেন না, তারও স্বরে চেঁচিয়ে বললেন, আরে আরে কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে, আমার ভুঁড়ির ওপরে মস্ত একটা কাঁকড়া বিছে উঠেছে গো, ও বাবা গো, ও বাবা।
কাঁকড়া বিছে উঠেছে তো অত নাচছেন কেন? আরে নাচছি না মূর্খ, আমি লাফাচ্ছি। লাফিয়ে ঝাঁকুনি মেরে বিছে থেকে ফেলার চেষ্টা করছি। ও তাণ্ডব নৃত্যে পৃথিবীর মাটি টলে যায়। কাঁকড়া বিছে কি আর আপনার দেহের ওপর থাকতে পারে? আপনি তাকিয়ে দেখুন, দেখুন দেখুন, আর কিচ্ছু লেগে নেই আপনার গায়ের কোথাও। এবার থামুন তো মশাই। উফ, হস্তির নৃত্য একেবারে। এই দেখছো তো জানতো কেন আমি রাত বিরেতে এইসব জঙ্গলে আসতে মানা করেছিলাম? এখন বুঝতে পারছো তো তোমরা? মানে আমি কেবল একটা জিনিস বুঝতে পারছি যে আজ রাতে আমরা চুপি চুপি মন্দিরে যাব ভেবেছিলাম, কিন্তু আপনি এমন চিৎকার চেঁচামেচি করছেন যে 1 মাইলের ভেতর সবাই বোধহয় ঘুম ভেঙে জেনে গেছে। এখন চলুন, আমাদের সঙ্গে আসবেন নাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন? ঠিক আছে, চলো ভাই চলো। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। চলো চলো। সকলে আবার কোথাও মাথা হেট করে, কোথাও কাঁটা ঝোপকে পাশ কাটিয়ে, কোথাও আবার রীতিমতন হামাগুড়ি দিয়ে এগিয়ে চলো সেই মন্দিরের দিকে। ও জীবনে কখনো এমন অন্ধকার দেখি। মনে হচ্ছে এই অন্ধকারই ঝোপ লেগে আমাদের সকলের গায়ের রং একবারে কাপড়ির মতো কালো কুচকুচে হয়ে যাবে। চুপ চুপ চুপ। সকলে নীরবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। খানিক পরেই শোনা গেল অন্ধকারের ভিতরে খানিক তফাতি একটা শব্দ হচ্ছে। তারপর গাছের ডালপালা নাড়া দিতে দিতেই শব্দটা ক্রমেই দূরে চলে যেতে লাগলো। বুঝলে জয়ন্ত, মনে হয় কোনো প্রাণী এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাফাতে যাচ্ছে, তাই না? তাই হবে। বাঁদর কি হনুমান? আমাদের সাড়া পেয়ে সরে পড়ল। ও বাউরে, ও হনুমানে হোক আর বাঁদরই হোক, আমি আর আমাদের ছিল না। ভেবেছিলাম মা কালী সাঙ্গ ভাঙ্গতে নিয়ে এই বুঝে অভ্যর্থনা করতে আসছে। বাবা গো ভগবান, রক্ষা করো। কিন্তু ওটা যে কি ঠিক করে তো বোঝা গেল না। বাঁদর আর হনুমান কি রাতের অন্ধকারেও চোখে দেখতে পায়? আমার তো বিশ্বাস অন্ধকারে ওরা মানুষের মতোই অন্ধ। এই বলে মানিক নিজের হাতের জোরালো টর্চের আলো সেই বনের ওপর গিয়ে ফেলল। বেশ খানিকটা তফাতে দেখা গেল একটা খুব বড় গাছের ডালপালায় কিছু একটা নড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো জীবজন্তু বা নিশাচর পাখি তাদের চোখে পড়ল না। কারোর কোনো চরকি কাচের ওপরে বসে বনের ভেতর পাড়া দিচ্ছিল নাকি? যথাস্থানে এখন গিয়ে খবর দিয়ে যায়। এখন আর ওসব আলোচনা করে লাভ নেই। কেউ যদি আমাদের সত্যি সত্যি দেখতে পেয়ে থাকে তাহলে আর উপায় কি? উপায় আছে বই কি, আমাদের এখন উচিত মানে এখান থেকে সরে পড়া, নইলে। সুন্দরবাবু, আপনি থামবেন? সে এসে থেকেই যাই যাই করছেন। আর মানিক, তুমি বারবার টর্চ চেলো না। আত্মপ্রকাশ করবার জন্য আমাদের এই নৈশবিজান নয়। আমরা মনে হয় মন্দিরের পাশে এসে পড়েছি। তাকিয়ে দেখো, বন এখানে কিন্তু আর ঘন নয়। উপর দিকেও নজর দাও, অন্ধকার এখানে অনেকটা পাতলা। ওই তো ওইটা, এইটা নিশ্চয়ই কালী মন্দিরের ছায়া। এই, আর একটাও কথা বলো না তোমরা। পা টিপে টিপে ধীরে ধীরে গিয়ে চলো, একদম আস্তে। চোখ কান সজাগ রাখো আর হাতে শক্ত করে রিভলভারটা ধরে থাকো। আর একটু এগোতেই জয়ন্তর মনে হলো ওটা মন্দিরের চাতাল। আগাছার জঙ্গল, কোথাও বা 3 ফুট 4 ফুট। তারই ভিতরে গা ঢাকা দিয়ে তিনজনে খানিকক্ষণ চুপ করে বসে রইল। ঝিঁঝি পোকাদের অশ্রান্ত আর্তনাদ ছাড়া কোথাও আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। বাতাসও যেন নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে আছে। পরিবেশটা এমন যেন মানুষের পৃথিবীর সঙ্গে এর কোনো কিছুই মেলে না। এবার হঠাৎ জয়ন্তর পায়ের উপর দিয়ে বিদ্যুৎ বেগে চলে গেল এক খাঁচা জীবন্ত মোটা দড়ি। তুষারের মতন কনকনে ঠান্ডা তার স্পর্শ। ওটা নিশ্চয়ই সাপ। কিন্তু জয়ন্ত কোনো রকম চাঞ্চল্যই প্রকাশ করল না। স্থির হয়ে বসে রইল নির্বিকারের মতন। ও শাক, নির্গাত গোড়া কি কেউটে। ও বাবা চুপ। হ্যাঁ, আমাকে চুপ করেই দাও কেবল। আর ওদিকে সুন্দরবাবুর কথা শেষ হলো না।
তার মধ্যেই নিবিড় জঙ্গলে যেন রীতিমতন বিকট বিশ্রী আওয়াজের ফোয়ারা ছুটল। এতক্ষণ যেখানে ছিল মৃত্যুপুরীর মতন একান্ত নিস্তব্ধতা, আচমকা সেখানে উপরি উপরি এমন শব্দের পরপর তরঙ্গ কিছুক্ষণের জন্য অন্ধকারকে তোলপাড় করে চিরে ফালা ফালা করে আবার নীরব হয়ে গেল। জয়ন্ত, ও জয়ন্ত, এবার আমার সত্যি ভয় করছে গো। চুপ! মিনিট চারেক সকলে নিশ্চল ও নিস্পন্দ হয়ে সেইখানি বসে রইল। মাথার উপরে কালো আকাশে ছেয়ে থাকা অগুন্তি বিস্ফারিত তারার চোখ তাকিয়ে আছে বিপুল বিষয়ে। মন্দির চূড়ার উপরকার অশ্বত্থ বটের ডালপালার ভিতরে নিদ্রিত বাতাস হঠাৎ একবার জেগে উঠে যেন ঘুমের ঘরেই আর্তস্বরে কেঁদে উঠল। মানিক হঠাৎ হাত বাড়িয়ে জয়ন্তর গা টিপল। সুন্দরবাবুও উৎকর্ণ হয়ে আরো একটু উঁচু হয়ে বসলেন। সবারই কানে তখন একটা আওয়াজ ভেসে আসছে, মরা ঝরা শুকনো পাতার উপর যেন কে অতি সাবধানী পায়ে হেঁটে আসছে। তিনজনের রুদ্ধশ্বাসে শুনল পায়ের শব্দটা ধীরে ধীরে এগিয়ে চাতালের ঠিক মাঝখানে এসে থেমে গেল। খানিকক্ষণ আর কিচ্ছু শোনা যায় না, যেন আগন্তুক সেখানে চুপ করে দাঁড়িয়ে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে। শব্দটা যেখানে সে থেমেছিল অনুমানে মনে হয় সেখানটা জয়ন্তদের কাছ থেকে প্রায় 15-16 হাতের বেশি দূর হবে না। মাটির উপরে আবার জাগলো শুকনো পাতার মর্মধ্বনি। অন্ধকার ভেদ করে এই নিশাচর অতিথি আবার ফিরে চলে যাচ্ছে। কিন্তু এ কি, এবারে সে আর হাঁটছে না, রীতিমতন দ্রুত বেগে ছুটছে, যেন সে বুঝতে পেরেছে এখানে তার জন্য অপেক্ষা করে আছে কোনো গোপন বিপদ। জয়ন্ত হঠাৎ লাফ মেরে দাঁড়িয়ে টর্চের বোতাম টিপল। তীব্র আলোক রেখার মধ্যে ধরা পড়ল একখানা অদ্ভুত মুখ। পর মুহূর্তেই মিশকালো অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই অপার্থিব মুখখানা। ওকে ওকে, জয়ন্ত জয়ন্ত জয়ন্ত, ওর মুখটা দেখতে পেলে? হ্যাঁ, দেখতে পেলে মুখটা? দেখেছি, আর দেখেছি ওর হাতে লম্বা লাঠিটাও। পরের দিন সকালবেলা জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ মানিকের চোখের পাতার উপরে পড়তেই তার ঘুম ভেঙে গেল। উঠে বসে ঘরের ওপাশের বিছানার দিকে তাকিয়ে দেখল জয়ন্ত এর মধ্যেই বিছানা ছেড়ে কখন বেরিয়ে গিয়েছে। সুন্দরবাবুর ঘরে জয়ন্তকে পাওয়া যাবে ভেবে সে বেরিয়ে গিয়ে ঘরের সামনে গিয়ে ডাকল, সুন্দরবাবু, ও সুন্দরবাবু, বলি দাদা এখনো ঘুমোচ্ছেন নাকি? ঘুমোচ্ছি। কাল তোমাদের পাল্লায় পড়ে যা হাল হয়েছে। আরে দরজাটা একবার খুলেই দিন না দাদা, তারপর আপনার সব ইতিহাস শুনবো তখন। দাঁড়াও, আসছি। বাবা, মরে গেলুম গো। এ কি ব্যাপার সুন্দরবাবু, আপনার সারা গায়ে মলম লাগানো? বুঝতে পারছো না তুমি বুঝি? জঙ্গলে যত কাঁটা ছিল সবের ঘাই তো আমি একাই খেলাম। বাড়ি ফিরে বাকি অর্ধেক রাত তো ওই মলম লাগাতে লাগাতেই পেরিয়ে গেল। আরে আমিও তো খোঁচা খেয়েছি, কিন্তু আপনার মতো কই দুরবস্থা তো আমার হয়নি। বনে বেড়ালেও কাঁটা গাছ তাদের কিছু করতে পারে। আমি গিয়ে শহরের মানুষ, রাতে রাতে বনে দাবাদাবি করে বেড়ানো কি আমার পোষায়? হ্যাঁ, কিছু বললেন? হ্যাঁ, না তা যাকে জয়ন্ত কয়। সে কি এখানে নেই? না, কই এখানে আসেনি তো। ভারী আশ্চর্য তো, এত ভোরে উঠে কোথায় গেল? বাবা, সে আবার সেই সব বনেছে মন্দিরে যায়নি তো। যেতেও পারে, তার কথা কিছুই বলা যায় না। যাই বলা তাই বলো বাবু, আমি আর রাতের বেলা কখনো এই অমুক হচ্ছি না। এই চাকরি যদি যায় তাও ভালো, তবু আমি আর সেখানে যাবার কথা মুখে আনবো না বাবা। ও তুচ্ছ কাঁটা ঝোপের জন্য এত ভয়? আরে কাঁটা ঝোপের জন্য নয় রে বাবা, কাঁটা ঝোপের জন্য নয়, ভূতের ভয়। তুমি বলো মানিক, ভূত ছাড়া আর কি বা বলতে পারি?
টর্চের আলোতে এক মুহূর্তের জন্য মুখ কানা যা দেখেছিলাম তার কথা মনে আছে তো? তুমিও তো দেখেছ। দেখেছি তো ঠিকই। সত্যি বলতে সে মুখটা অমানুষিকই ছিল বটে, কিন্তু এর বেশি আর কিছু আমি বলতে পারি না। তো এই তোমাদের এই দোষ, জানো তো, এই তোমরা মদ খাবে তবু ভাঙবে না, এই তোমাদের দোষ। সুন্দরবাবু দেখুন, চিরকালই শুনে আসছি ভূত দেখলে মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ দেখে ভূত যে পালিয়ে যায় এমন কথা শুনেছেন কখনো? হ্যাঁ তা ঠিক, কিন্তু এটা তো হতে পারে যে মানে সে আমাদের দেখে পালিয়ে যায়নি। তবে কাকে দেখে সে পালিয়ে গেল? মানে আলো দেখে। যারা ভূত নামায়, টেবিল চালায়, তাদের মুখে শুনেছি যে ভূতেরা নাকি আলো ফলো সহ্য করতে পারে না। তারপর এই বনভূত, সে তো কোনদিন আলো দেখেনি, দেখেছে শক্তিশালী টর্চের আলো। জয়ন্ত টর্চের বড় বুদ্ধিমানী কাজই করেছিল, বড় হ্যাঁ সেটা একটা ভালো কাজ করেছে। নয়তো ওই ঘুটঘুটে অন্ধকারে সেই ভূত না যাই হোক কিছু একটা, তার হাতে আমরা সকলে দেখতে বধ হতাম, আর ফেরা হতো না। কিন্তু আমার কি ইচ্ছে জানেন, এই বিচিত্র রহস্যের ভেতরে আরও গভীরে ঢুকে সব সত্যিটা জানব। কে এই খুনের পর খুন করছে? প্রতি শনি ও মঙ্গলবার রাতে কে ওই মন্দিরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়? আর কেনই বা যায় সেখানে? আর কেন সে বিনা কারণে নরহত্যা করে? তাহলে এই হত্যার ভেতর কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না বলেই আমি বড় হতাশ হয়ে পড়ছি। আর সেই জন্যই তো মনে হচ্ছে যে এইসব ভুতুরে খাটো বা ওই দেবীর লীলা যে কোনো একটা। সুন্দরবাবু একটা কথা মনে রাখবেন, অপরাধ তত্ত্ব নিয়ে যারা আলোচনা করছেন তারাই জানেন সব অপরাধের ভেতর থেকেই উদ্দেশ্য আবিষ্কার করা যায় না। এমন অনেক হত্যাকারীর কথা শোনা গিয়েছে যারা কেবল হত্যার আনন্দ উপভোগ করবার জন্যই কাজগুলো করে। এর একটা বিখ্যাত দৃষ্টান্ত হচ্ছে ইংরেজ হত্যাকারী জ্যাক দ্য রিপার। হত্যা করে তার কোনো লাভই হতো না, আর সে পুরুষকেও হত্যা করতো না, কিন্তু একেবারে অকারণেই নারীর পর নারীকে হত্যা করত। মনোবিজ্ঞানীরা মনে করেন এই শ্রেণীর হত্যাকারীরা বিশেষ একরকম উন্মাদগ্রস্ত। অন্য সব বিষয়ে তাদের হাবভাব আচার আচরণ ঠিক সাধারণ মানুষের মতো, কেবল হত্যা করার সুযোগ দেখলেই তারা আর আত্মসংবরণ করতে পারে না। কে বলতে পারে কালী মন্দিরের এই মামলাটার ভেতর সেই রকম কোনো হত্যাকারী আছে কিনা? ওই তো জয়ন্ত আসছে, ওর পায়ের শব্দ আমি চিনি। পায়ের শব্দ সিঁড়ি পার হয়ে দরজার সামনে এসে থামল। তারপরই দেখা গেল জয়ন্তকে। তার চোখ মুখ জামা কাপড় সব রক্তে ভিজে উঠেছে, তবুও তার মুখে লেগে রয়েছে এক রহস্যময় হাসি। জয়ন্ত, জয়ন্ত, এ কি অবস্থা হয়েছে তোমার? তো কোথায় ছিলে এতক্ষণ? কে এমন হাল করলো তোমার? আরে অনেক চিন্তিত হয় না, রক্ত দেখেছে বটে, কিন্তু ভগবানের দয়া খুব বেশি আঘাত লাগেনি আমার, খানিকটাই কেটে ছড়ে গেছে আর কি। এই যা জয়ন্ত, জয়ন্ত এই অবস্থায় তোমায় দেখে আমি কি যা বলবো কিছু তো বুঝে উঠতে পারছি না ভাই। মানে তুমি... আরে আপনাকে কিছু বলতে হবে না সুন্দরবাবু, এইবার বলবার পালা হচ্ছে আমার। সব কথা পরে হবে জয়ন্ত, আগে তোমার রক্ত ধুয়ে ওষুধ দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিই, এসো। আরে মানিক কথা শোনো আমার, আমি বলছি আমার কিছু হয়নি বিশেষ কিছু, ঠিক আছে, অসুবিধা নেই। বেশ, তুমি যা ধরবে তা ছাড়বে না জানি, তাহলে আগে তোমার কথাই বলো। দেখো মানিক, তুমি কিছু মনে করো না, তোমাকে কিছু না বলে আমি চলে গিয়েছিলাম। আসলে কালকে রাত্রের অভিযানের পর মানুষের শরীরের অবস্থা যে কি ভয়ানক থাকবে তা আমি বুঝি, আর সেই জন্যই তোমাকে বিশ্রাম করবার অবসর দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। কোনো রকম বিপদের ভয় করিনি, কারণ কালকের ব্যাপারটার পর আমি জানতাম যে আর কোনো নতুন রকম বিপদের আশঙ্কা আপাতত নেই। কিন্তু আমার মনে কতগুলো খটকা ছিল। কাল রাত্রে যে চেহারা দেখেছিলাম তাতে এখানকার ঘটনাগুলোকে অলৌকিক বলে মনে করবার যথেষ্টই কারণ ছিল। কিন্তু তোমার মনে আছে নিশ্চয়ই যে সেই অপার্থিব মূর্তির হাতে ছিল লম্বা একটা লাঠি। আর একটা কথাও নিশ্চয়ই আমাদের খেয়াল আছে যে প্রথম দিন ঘটনাস্থলে এসেই আমি মাটির উপরে আবিষ্কার করেছিলাম একজন মানুষের পায়ের চিহ্ন, যার হাতেও ছিল ওই একটা ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিস। কালকে রাতের সেই অমানসিক মূর্তিটাকে আমিও হয়তো অমানসিক বলেই ধরে নিতে পারতাম যদি না তার হাতে সেই লাঠিটা থাকতো। আমি এক নজরে দেখেই বুঝতে পারি যে এটা সাধারণ কোনো লাঠির মতো নয়,
স্বাভাবিকই আমার মনে কৌতূহল জাগে। তাই তুমি যেই ঘুমিয়ে পড়লে আমি শেষ রাতেই আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে ঘটনাস্থলে যাওয়ার মুহূর্তেই ধীরে ধীরে সকালের আলো ফুটল। তারপর আবার সেই মন্দিরের চাতালে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বিশেষ কিছুর সন্ধান না পেয়ে আবার ফিরে আসি মন্দিরে যাবার সেই পথের উপর যেখানে সেই 3টে খুন হয়েছিল, যেখানে ওই পায়ের চিহ্ন দেখেছিলাম সেইখানে গিয়ে আবার দাঁড়ালাম। এবার সূর্যের আলো পাইনি বলে সেখানকার মাটি এখনো কাঁচা অবস্থাতেই আছে। প্রথম দিনের সেখানের মাটির উপরে কতগুলো পায়ের দাগ ছিল, সেটা আমি গুনেও দেখেছিলাম। কিন্তু আজ দেখি সেখানে অনেকগুলো নতুন পায়ের ছাপ পেড়েছে। তার মানে কাল শনিবার রাতে ওখানে এসে আবারও কোনো লোক অপেক্ষা করছিল। এবার শুধু পায়ের দাগ নয়, সেই সঙ্গে পাশে আবার ওই রকমই ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিসের ছাপও দেখতে পেলাম। ঠিক এই সময় আমার মনে হলো যে আমাকে বুঝি কেউ একটা ফলো করছে। আমি তাড়াতাড়ি রিভলভার বের করে এদিকে ওদিকে এগিয়ে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। সেখানকার জঙ্গল এমন ঘন যে সাত সকালেও মনে হচ্ছিল যেন রাত্রির অন্ধকারেই দাঁড়িয়ে আছি। এবার খানিক পরে আবার গেলাম সেই মন্দিরের দিকে, কিন্তু যেতে আবার আমার সন্দেহ হলো। কেউ যেন আমার সঙ্গে সঙ্গেই পাশের অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে এই দিকে এগিয়ে আসছে, সমানে এগিয়ে চলেছে। হাতের রিভলভারটা আরো শক্ত করে আমি আবার এগোলাম, কিন্তু আবারও ধোঁকা খেলাম, কারণ কোথাও কিচ্ছু নেই। তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা চাতাল পেরিয়ে মন্দিরে গিয়ে ঢুকলাম। সেখানে পা রাখতে প্রথমেই যা চোখে পড়ে তা হলো সেই ভয়ঙ্করী দেবী মূর্তি। মিথ্যে বলবো না, আমি আজও শিহরিত হলাম। কি একটা মনে হতে মূর্তিটা আরো ভালো করে পরীক্ষা করার জন্য আমি 2 পা সবে এগিয়ে গিয়েছি, হঠাৎ একটা শব্দে আমি চমকে উপরে তাকালাম। দেখি ছাদের গায়ে লেগে থাকা শয়ে শয়ে বাদুড় একসাথে চঞ্চল হয়ে উঠেছে। তাদের ডানা ছাপটানোর শব্দে কান পাতা দেয়। পরক্ষণে সেই শব্দ ছাপিয়ে আরো একটা আওয়াজ পেলাম, কিন্তু আমার সতর্ক হতে খানিক দেরি হয়ে গিয়েছিল। দেখি ছাদের একটা অংশ সশব্দে ভেঙে পড়েছে। এবার তাড়াতাড়ি একদিকে সরে যেতে গেলাম, কিন্তু পুরোটা রক্ষা করতে পারলাম না নিজেকে। একটা মাঝারি মাপের চাঙড় এসে আমার মুখ ঘেঁষে একবারে ঘাড়ের ওপর আছড়ে পড়ল। কপাল ভালো যে আমি পুরোটা সম্বিত হারাইনি। পরিষ্কার মনে হচ্ছিল যে সমস্ত মন্দিরটাই যেন এখন ধসে পড়বে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে বাইরের চাতালে এসে দাঁড়ালাম। এবার লক্ষ্য করলাম যে মন্দিরের ছাদের খানিকটা অংশই ভেঙে পড়েছে, কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনা ঘটার কারণ যে কি সেইটাই ভাবছি। আর তখনই শুনি মন্দিরের পেছনকার বনে পড়ে থাকা শুকনো পাতাগুলোর উপর কে যেন ছুটে চলে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। আমি বুঝতে পারছি যে আমার মাথার উপর থেকে ছড়ছড় করে রক্ত ঝরছে। একবার তো মনেও হলো যে আমি আর বাঁচব না হয়তো, কিন্তু তার আগে আমাকে দেখতেই হবে যে পিছন দিকে কে ছুটে পালাচ্ছে। কারণ ততক্ষণে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমার সঙ্গে এই দুর্ঘটনা হওয়ার পিছনে সেই অজ্ঞাত ব্যক্তিরই কোনো হাত রয়েছে। ছোপ ছাপের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করে আমিও তখন তীরের মতো সেদিকে ছুটলাম, এবং যেতে যেতেই আমার সেই অটোমেটিক রিভলভার থেকে গুলি ছুটতে লাগলাম ক্ষণ ক্ষণ। কিন্তু আরেকটু এগোতেই আমি পথভ্রষ্ট হলাম। এবার আমি এখানে নতুন, কিন্তু হতে পারে সেই অজ্ঞাতনামার কাছেই অঞ্চল হাতের তালুর মতো চেনা। তাই কোন দিকে গেলে আমার চোখে সে ধুলো দিতে পারবে সেটা সে খুব ভালো করেই জানে। কাজেই আমি আবার বাড়ি ফিরে আসতে বাধ্য হলাম। কি বুঝলে? আজ মঙ্গলবার সকাল সকাল জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু ঘরের বাইরে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন মহেন্দ্রবাবু। খবর শুনেছেন বোধহয়? কি খবর? সেই অপয়া কালীর মন্দিরের ছাদ ভেঙে পড়েছে। তবে আশ্চর্য ব্যাপার কি জানেন, শিবের মূর্তি ভেঙে গেছে, কিন্তু সেই ডাকাতে কালীর মূর্তির বিশেষ কোনোই ক্ষতি হয়নি। তাই নাকি?
সত্যিই আশ্চর্যের ব্যাপার তো। সে আর বলতে জয়ন্তবাবু, ওই জন্যই তো ওই দেবী মূর্তিকে। আরে এ আপনার কি অবস্থা জয়ন্তবাবু? আমি তো খেয়ালই করিনি এতক্ষণ। কি হয়েছে? আপনার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন? ও কিছু না, একটা ছোট অ্যাক্সিডেন্টে মাথায় একটু চোট লেগেছে। ব্যস্ত হবেন না, সামান্য আঘাত। ও আচ্ছা, আসলে কালী মন্দির ভেঙে পড়ার কথা আজ সকালেই আমি শুনেছি। ওদিকে তো কোনো লোক পা বাড়াতে সহজে ভরসা করে না। আজ সকালে একটা রাখাল ছেলে এসে খবর দিল যে কালী মন্দিরের উপরের দিকটা নাকি একেবারেই অদৃশ্য হয়ে গেছে। তাই শুনে লোকজন নিয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে গেলাম। মন্দিরের ছাদের খানিকটা গাছপালা সত্য ভেঙে পড়েছে। দেবীর মূর্তিটাও পুরো রাবিশে ঢাকা পড়ে আছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার মশাই, অত রাবিশের চাপেও দেবী মূর্তির বিশেষ কিছুই ক্ষতি হয়নি। ভেঙে গুঁড়ো হয়েছে কেবল শিবের মূর্তির খানিকটা। জয়ন্ত আর মানিক কেবল পরস্পরের মুখের দিকে তাকালো, কোনো কথা বলল না। সুন্দরবাবু বললেন, আপনার দেবী বোধহয় এত সহজে মরতে রাজি না, তিনি হয়তো আরো নরবলি চান। কি জানি তার মর্জি কি, কিন্তু ওসব কথা এখন থাক। আমি এসেছি বিশেষ একটা ব্যাপারে। আজ রাতে কিন্তু আমার ওখানে আপনাদের খেতেই হবে। সেদিন আসতে পারলেন না, ঠিক আছে, কিন্তু আজ আর কোনো আপত্তি শুনব না। মাফ করবেন মহেন্দ্রবাবু, শরীরটা একটু দুর্বল হয়ে আছে আজ। এই অবস্থায় নিমন্ত্রণ রক্ষা করা। আমি একটা জিনিস লক্ষ্য করেছি মহেন্দ্রবাবু, ঠিক বেছে বেছে এই শনি আর মঙ্গলবারই আপনি আমাদের নিমন্ত্রণ করছেন, কেন বলুন তো? মানে আসলে আমার কি মনে হচ্ছে জানেন সুন্দরবাবু, বেছে বেছে শনি আর মঙ্গলবারই মহেন্দ্রবাবু নিমন্ত্রণ করতে আসেন, এটা কিন্তু আমাদের রক্ষা করবার জন্যই। মানে তিনি বোধহয় চান না শনি বা মঙ্গলবার আমরা ওই মন্দিরে যাই, কারণ ওর জন্যই তো আগে 3 জন লোকের জীবন গিয়েছে। কি মহেন্দ্রবাবু, আমি কি ভুল কিছু বললাম? মানিকবাবু, আপনি ঠিকই অনুমান করেছেন। আসলে আগে আমি এসবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন অবিশ্বাস করে লাভ নেই। আবার কেউ বেপরোয়ার মতো ওই মন্দিরে গিয়ে আত্মহত্যা করুক, এটা আমি চাই না। আমি শান্তিপ্রিয় লোক, তাই এই পল্লীগ্রামে এসে শেষ জীবনটা নির্বিবাদে উপভোগ করতে চাই। আপনার সুবুদ্ধি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। সুতরাং আজ রাত্রিবেলায় আমি নিশ্চয়ই আপনার নেমন্তন্ন রক্ষা করব। বা মানিকের কি মত? হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো আপত্তি নেই। কিন্তু জয়ন্তবাবু তো বলছেন উনি যেতে পারবেন না। দেখুন, পরে কখনো নিশ্চয়ই আপনার নিমন্ত্রণ রক্ষা করব, কিন্তু আজ আমার অবস্থা তো দেখছেনই। সে অবস্থায় আর ছুটোছুটি করা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু সন্ধ্যার পরে এখানে একলা বসে থাকতে আপনার কি ভালো লাগবে? আপনি যদি আমার একটি অনুরোধ রক্ষা করেন, তাহলে আজকের সন্ধ্যাটা আমি একলা বসে অনায়াসেই কাটিয়ে দিতে পারবো। বলুন, কি অনুরোধ? আপনার সেই বিলেতি বর্মখানা যদি দয়া করে আজ আমার এখানে পাঠিয়ে দেন, তাহলে একলা থাকতে আমার কোনো অসুবিধাই হবে না। কি বলে? সেটা নিয়ে আপনি কি করবেন? আসলে সেই বর্ম আর শিরস্ত্রাণের কলকবজাগুলো ভালো করে পরীক্ষা করে একটু দেখতে চাই আর কি। মানে ভারতবর্ষের অনেক রকম প্রাচীন বর্ম পরীক্ষা করে দেখেছি আমি, কিন্তু বিলেতি বর্ম ভালোভাবে দেখার কোনো সুযোগ পাইনি আজ অব্দি। এবার নতুন কিছু পেলেই তাকে নেড়ে চেড়ে দেখবার একটা ভীষণ আগ্রহ হয় আমার। এবার আপনি যদি... নিশ্চয়ই, আজ বিকেলেই ওটা আমি আপনার কাছে পাঠিয়ে দেব। মহেন্দ্রবাবুর নিমন্ত্রণ রক্ষা করে সুন্দরবাবুর সঙ্গে মানিক যখন বাড়ি ফিরে এলো, রাত তখন 12টা। কিন্তু দোতলায় উঠে জয়ন্তর পাত্তা পাওয়া গেল না। তার বিছানা শূন্য। এই কি ব্যাপার বলো তো মানিক? হতে পারে জয়ন্ত খানিক বেড়াতে বেরিয়েছে। আসুন আমরা শুয়ে পড়ি। সুন্দরবাবুর চোখে তখন ঘুম জড়িয়ে আসছিল। আসলে 4খানা অমলেট, 8খানা মাছের ফ্রাই আর গোটা 10-12 চপ, কাটলেট, 2টো ফাউল টোস্ট, 16খানা লুচি আর 1 থালা পোলাও খাবার পর কোনো মানুষই বেশিক্ষণ জেগে থাকতে পারে না। অতএব তিনি আর কোনো রকম বাক্য ব্যয় না করে জামা কাপড় বদলে বিছানায় গা এলিয়ে দিলেন। গভীর রাত্রে হঠাৎ সুন্দরবাবুর ঘুম ভেঙে গেল। তিনি ধর্মর করে বিছানার ওপর উঠে বসলেন। ওটা বাইরে থেকে কিসের একটা আওয়াজ আসছে না? সুন্দরবাবুর মনে হলো তার ঘরের দরজার বাইরে থেকে কি যেন ঘন ঘন কঠিন আঘাত করছে।
যেন ঠোকাঠুকি হচ্ছে কাঠে লোহায়। ও রাত বিরেতে কি ঝামেলা রে বাবা। ও বাবা, যাই একবার দেখি বেরিয়ে। বাবা, অত্যন্ত বিরক্ত হয়ে ঘুম জড়ানো চোখে আলো জেলে দরজা খুলে দিতেই সুন্দরবাবু বিরাট স্বরে আর্তনাদ করে উঠলেন। দেখা গেল সামনে দিয়ে এগিয়ে আসছে একটা দীর্ঘকায় মূর্তি, তার পরনে ভারী লোহার বর্ম, মহেন্দ্রবাবুর সেই বিলেতি বর্মটা। মানিক, ও মানিক, ও মানিক, তুমি কোথায় গো? মেরে ফেললে গো। ও মানিক, আরে আরে সুন্দরবাবু, কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন? আরে এটা কি? মানিক, মানিক, মহেন্দ্রবাবুর বর্মটা জ্যান্ত হয়ে উঠেছে। দেখো, ওই আমরা কোথায় এসে পড়লাম গো। আমরা আজকে সবাই মারা পড়বো গো, আমরা সবাই মারা পড়বো। ও বাবা গো। হঠাৎ একটা চেনা হাসির শব্দ শুনে সুন্দরবাবু চুপ করে গেলেন। মানিকও তাকিয়ে রইল অবাক হয়ে। লোহার বর্মধারী ব্যক্তি তখন হাসছে। ও বাবা, কি সুন্দরবাবু, খুব ভয় পেয়ে গেছিলেন বুঝি? হ্যাঁ, ও কি মানিক, তোমার তো দেখছি মুখখানা কেমন শুকিয়ে গেছে ভাইয়া। হ্যাঁ জয়ন্ত, তুমি? হ্যাঁ সুন্দরবাবু, মৃত বর্মের মধ্যে আমি হচ্ছি জয়ন্ত। জয়ন্ত কি এখনো কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, হাসতে হাসতে জয়ন্ত একে একে বর্মের অন্যান্য অংশগুলি নিজের দেহের উপর থেকে খুলে ফেলতে লাগলো। বিস্ময়ের ভাব কাটিয়ে উঠে মানিক এগিয়ে গেল ওর দিকে। জয়ন্ত, এ আবার কি ব্যাপার? তোমার এই কি অদ্ভুত শখ? এই নিশুতি রাতে ওই সেকেলে ভারী বর্মটা পরে কোথায় গিয়েছিলে? কোথায় আবার, ওই ডাকাতে কালীর ভাঙা মন্দিরে। আবার? কিন্তু কেন? আরে আজ যে মঙ্গলবারের রাত্রি, ভুলে যাচ্ছ? আজও তো তিনি জেগে ওঠেন, তাই না? ওই বিপজ্জনক জায়গায় বারবার কেন তুমি একলা যাতায়াত করছো? এরকম দুঃসাহস কিন্তু অত্যন্ত অন্যায়। আরে মানিক দেখো, শান্ত হও, শোনো, আমার এই দুঃসাহস দেখানোর যে যথেষ্ট একটা কারণ আছে। তাছাড়া এই সেকেলে বর্মটা একালেও এতটা দুর্ভেদ্য যে আমার কোনো বিপদের সম্ভাবনাই ছিল না। তারপর আমি আবার সঙ্গে করে তো আবার রিভলভারও নিয়েছিলাম, তাই না? বলো কি, ওই ভারী বর্মটা পরে হাতে তোমার জিভ বেরিয়ে পড়েনি? একদমই না। যে বর্ম পরে মানুষ একদিন যুদ্ধযাত্রা করতে পেরেছে, সেটা পরে আজ আমি এইটুকু পথ যেতে পারবো না, এ কি করে সম্ভব? সেখানে গিয়ে আজও কি নতুন কিছু দেখতে পেলে? তা পেয়েছি বই কি। আজ আবার কি দেখেছে জয়ন্ত? তবে গোড়া থেকেই সবটা বলি, শুনুন। মহেন্দ্রবাবুর থেকে এই বর্ম চেয়ে নেওয়ার পিছনে প্রথম থেকেই আমার একটা উদ্দেশ্য ছিল। তাই আপনারা চলে যাবার পর আমি বেশ খানিকক্ষণ এইখানে বসেই অপেক্ষা করলাম। তারপর বর্মটা পরে যখন বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই, তখন অনেকটা গভীর হয়ে এসছে রাত। মন্দিরের কাজটা আজকেও যথারীতি পৃথিবী ছাড়া আর একটা অভিশপ্ত স্থানের মতো দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে মন্দিরের প্রধান পথটার উপরে গিয়ে দাঁড়ালাম। এবার আগে থেকেই স্থির করে রেখেছিলাম যে আজ এই বিপজ্জনক পথ দিয়েই আমি মন্দিরের ভেতর প্রবেশ করার চেষ্টা করব। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের জন্য প্রস্তুত হয়েই আমি রিভলভারটাকে ভালো করে শক্ত হাতে ধরেছিলাম। এবার হাঁটতে হাঁটতে একসময় আমি সেই জায়গাটার কাছে এসে পড়ি যেখানে সেই তিনটে লাশ পড়েছিল। চারপাশে তখন যেন মৃত্যুর নিস্তব্ধতা, এমনকি মনে হলো যে বাতাস চলাচলও থেমে গিয়েছে। এবার হঠাৎ মনে হলো কোথা থেকে কিছু একটা এসে যেন আমার বর্মের উপরে পড়ল। আমি কিছু অনুভব করতে পারলাম না, কিন্তু সেই শব্দ শুনে আমার বুঝতে অসুবিধা হলো না যে কোনো একটা জিনিস এসে আঘাত করেছে আমার বর্মকে। আমি আর আগু পিছু না ভেবে আমার এই অটোমেটিক রিভলভারটা নিয়ে গুলির পর গুলি ছুটতে ছুটতে তাড়াতাড়ি গিয়ে ঠুকলাম সেই অরণ্যের নির্দিষ্ট জায়গাটায়, যেখানে সেই ফাঁপা লাঠির দাগ আর পায়ের চিহ্ন দেখেছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, টর্চের আলো জেলেও আশেপাশে আমি কাউকে দেখতে পেলাম না। শুধু কালকের মতন একইভাবে শুনতে পেলাম যে বনের ভেতর দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। এবার পায়ের শব্দের দিকে আরো গোটা কয়েক গুলি চালিয়ে আবার ফেরার পথের দিকে এসে আমি দাঁড়ালাম। এবার সেখানে আলো ফেলতেই আমি খুঁজে পেলাম একটি অতি তুচ্ছ জিনিস। এই দেখো, সঙ্গে করে এনেছি। 2 আঙ্গুলে জিনিসখানা ধরে
জয়ন্ত নিজের হাতখানা সুন্দরবাবুর আর মানিকের দিকে বাড়িয়ে দিল। এটা তো দেখছে একটা কাঠি, সরু লিকলিকে একখানা কাঠি। সুন্দরবাবু ফস করে হাত বাড়িয়ে কাঠিটা ধরতে গেলেন, কিন্তু তার আগেই জয়ন্ত চট করে নিজের হাতখানা টেনে সরিয়ে নিল। সাবধান সুন্দরবাবু, এটা দেখতে সামান্য হলেও কেউটে সাপের মতন বিষাক্ত। হ্যাঁ, বলো কি? হ্যাঁ সুন্দরবাবু, এটা সাধারণ কোনো কাঠি নয়। শনি আর মঙ্গলবারের রাত্রে এখানে যে 3 জন লোক মারা পড়েছিল তাদের মৃত্যুর কারণ এই বিষাক্ত কাঠি। আমি যে কিছু বুঝতে পারছি না জয়ন্ত, সামান্য কাঠি দিয়ে কেউ কাউকে কিভাবে? বুঝিয়ে বলছি মানিক, আসলে এটা হচ্ছে কাঠের তৈরি একটা বিষাক্ত শলাকা। এর উপরে খানিকটা টিনের পাত রয়েছে। আমি মেপে দেখেছি, লম্বায় এটা 9 ইঞ্চি আর বের হচ্ছে এর ইঞ্চির 10 ভাগের মাত্র 1 ভাগ। হত্যাকারী এই শলাকা ছুঁড়ে আজ আমাকেও দুনিয়া থেকে সরাবার চেষ্টা করেছিল, কিন্তু আমার বর্মও তার চালকে ব্যর্থ করে দিয়েছে। আজ আমার উপরে যে আক্রমণ হবে সেটা আমি জানতাম, তাই ঘটনাস্থলে এই লোহার পোশাকটা নিয়ে গিয়েছিলাম। কি বুঝলেন? যাক, রহস্যের একটা দিক অন্তত পরিষ্কার হলো, যে মানে এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার নেই। তবুও অনেকগুলো প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই যেমন ধরো, কেবল শনি আর মঙ্গলবারই অপরাধী কেন গিয়ে মানুষ মারে? হ্যাঁ, এর কারণ কি? কিন্তু অপরাধী যে অন্য অন্য বারে মানুষ মারতে চায় সে প্রমাণ তো আমরা পেয়েছি। ভুলে যাচ্ছেন কেন? আমার মাথার উপরে মন্দিরের ছাদটাকে ফেলে অপরাধী যেদিন আমাকে খুন করতে চেয়েছিল সেই দিনটা কিন্তু রবিবার ছিল। কে? সে না হয় বুঝলাম, কিন্তু এইসব হত্যার পেছনে উদ্দেশ্যটা কি? অপরাধীকে গ্রেপ্তার করলেই উদ্দেশ্য আবিষ্কার করতে আর দেরি হবে না। তুমি কি তবে বুঝতে পেরেছ অপরাধীকে? খানিকটা আন্দাজ করতে পেরেছি। অপেক্ষা করুন, এবার আমার অনুমান সত্যি কিনা কাল সকালেই জানতে পারবো। কি বুঝলেন? পরদিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে সুন্দরবাবু দেখলেন তৈরি হয়ে এসে তার ঘরের ভেতর দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত আর মানিক। আরে মশাই, আপনাকে ডেকে ডেকে তো আমাদের গলা ভেঙে গেল, কিন্তু আপনার নাক টাকা তো আর কিছুতেই বন্ধ হতে চায় না। আরে আর দেরি না করে উঠে পড়ুন, চটপট হাত মুখ ধুয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হন। কেন, কিসের এত তারা? ও আরে এখান থেকে কলকাতার প্রথম ট্রেন ছাড়ে বেলা 8টার সময়। এরপরেও আপনি তাড়াতাড়ি সেখানে না পৌঁছালে পরে হয়তো আপনাকে অনুতাপ করতে হবে। কি বুঝলেন? মানে তোমার কথা কেমন যেন হেয়ালির মতো শোনাচ্ছে, ঠিক করে বলো না। উফ সুন্দরবাবু, এখনই এত কথার জবাবদিহি করতে পারবো না। কালকেই তো আপনাকে বলেছি যে আমি যা অনুমান করছি তা সত্যি কিনা আজ পরীক্ষা করে দেখব। ইতিমধ্যেই যথেষ্ট দেরি হয়ে গেছে। চলুন চলুন। শুনুন, আমি আর মানিক স্টেশনের দিকে চললাম। ইচ্ছা করেন তো আপনিও পেছন পেছন আসুন, আর হ্যাঁ 2-4 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আনতে ভুলবেন না। চলি। কনস্টেবল নিয়ে যেতে বললো কেন? জয়ন্ত কি তাহলে রহস্যভেদ করতে পেরেছে? স্টেশনে গিয়ে কাউকে গ্রেপ্তার করতে হবে না, কিছু তো বোঝা যাচ্ছে না। এই জয়ন্ত ছোকরাটা পেটের কথা কিছুতেই ভাঙতে চায় না। ওই হচ্ছে মস্ত একটা দোষ। না, আমারও দেখছি না গিয়ে উপায় নেই। সকালের ঘুম দাঁড়াক্কা পোষায় না বাবা। ভোরের বেলায় উঠে কোথায় 2-3 পেয়ালা চা জল খাবার খাবো তা না, ছোট এখন করার মতো স্টেশনের দিকে ভাল লাগে না। জয়ন্ত আর মানিক স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন এসে হাজির হলো। মানিক কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, জয়ন্ত, তুমি কিন্তু এখনো আমাকে কিছু বলনি, ব্যাপারখানা কি? কেন আমরা এত তাড়াতাড়ি স্টেশনে এলাম? আমরা এখানে দেখতে এসেছি যে মহেন্দ্রবাবুর ড্রাইভার কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করে কিনা, অর্থাৎ সে এখান থেকে পালাতে চায় কিনা। মহেন্দ্রবাবু ড্রাইভার মানে? হঠাৎ তার কথা কেন? ওই তো ওই দেখো ওইদিকে। জয়ন্ত দৃষ্টি অনুসরণ করে মানিক ঘাড় ঘুরিয়ে দেখে যার খোঁজে তারা এখানে এসেছে মহেন্দ্রবাবুর সেই ড্রাইভারটির টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তাদের সামনে এসে হাজির হলো। আমার অনুমানই তাহলে সত্যি হলো। তবে
আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম যে ওই লোকটাই আজ এখান থেকে সরে পড়বার চেষ্টা করবে। ওই দেখো, ওই লোকটাও আমাদের দেখতে পেয়েছে। লক্ষ্য করলে কি ওর মুখের ভাবটা কিরকম যেন ম্লান হয়ে গেল। এখন তাড়াতাড়ি এসো। লোকটা বর্নিওর বাসিন্দা বটে, কিন্তু এখানে এসে বাংলা শিখেছে, সুতরাং ওর সঙ্গে কথা বলতে আমাদের বিশেষ কিছু অসুবিধা হবে না। সুন্দরবাবু না আসা পর্যন্ত বাজে কথা ওকে আটকে রাখতে হবে। চলো। এই যে শোনো, তুমি মহেন্দ্রবাবুর ড্রাইভার আলী না? হ্যাঁ হুজুর। তা তুমি এত সকালে স্টেশনে কেন? আমাকে কলকাতা যেতে হবে, একটা জরুরি কাজ আছে। মহেন্দ্রবাবুর কাজ নাকি তোমার কাজ? হ্যাঁ, আমারই কাজ, আমারই। তা তুমি চলে গেলে মহেন্দ্রবাবুর কোনো অসুবিধা হবে না? মানে তার কি আরো ড্রাইভার আছে নাকি? না হুজুর, নেই। তবে আমি বাবুজির কাছ থেকে ছুটি নিয়েই যাচ্ছি। ট্রেন ছাড়া শেষ হুইসেল দিতেই আলী তাড়াতাড়ি ট্রেনের দিকে পা বাড়ালো, কিন্তু জয়ন্ত আরো তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার পথ রোধ করে দাঁড়ালো। শোনো আলী, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। হুজুর, এখন আর শোনবার সময় নেই, গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে, আমায় যেতে দিন, সরে যাবে। বেশ, তো তুমি পরে গাড়িতে যেও, কিন্তু তোমার সঙ্গে দরকারটা খুব জরুরি এই মুহূর্তে। আমার আর কোনো কথা শোনবার সময় নেই হুজুর, পরের গাড়িতে গেলে আমার চলবে না, আমাকে যেতে হবে। আলী, তোমাকে পরের গাড়িতেই যেতে হবে, আগে তুমি আমার কথা শোনো। শোনো বাবুজি, আপনি যাই জোর করে আমাকে ধরে রাখতে চান? যদি বলি তাই চাই। এরপর যা হলো তার জন্য মানিক প্রস্তুত না থাকলেও জয়ন্ত ছিল। হঠাৎই নিজের হাতের মুঠো শক্ত করে আলী তেড়ে এসে ঘুষি মারতে গেল জয়ন্তকে, কিন্তু পারল না। সতর্ক থাকা জয়ন্ত চোখের নিমেষে তীর বেগে পাশে সরে গেল, আর পরক্ষণেই সেই সাঁড়াশির মতন শক্ত হাতখানা চেপে বসলো আলীর কবজিতে। এইবারে পরো তো তুমি আমার হাত ছাড়িয়ে দেখো। যন্ত্রণায় কুঁকি উঠল আলী, বিকৃত মুখে বলল, ছেড়ে দিলে তুমি পালাবার চেষ্টা করবে আবার, তাই তোমাকে আমি এখন ছেড়ে দেব না। কেনই বা আমাকে আপনার ধরে রাখবার চেষ্টা করছেন হুজুর? শোনো, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। গাড়ি ছেড়ে দিল, বলুন কে জানতে চান, বলুন। রতনপুরে এসে ব্লো পাইপ ব্যবহার করছো কেন? কি বলেন হুজুর? ব্লো পাইপ? সেটা আবার কি হুজুর? ও, তুমি ব্লো পাইপের নামই শোনোনি, তাই তো? আচ্ছা, তুমি বর্ণীয় লোক না? তো সুম্পিটানের নাম শুনেছো তো? সুম্পিটান? আলী, আমার সঙ্গে ছড়না করো না। বর্ণীয়তে আমরাও গিয়েছি, সেখানে সুম্পিটানের নাম জানে না এমন কোনো লোক নেই। হুজুর কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আমি বলছি, তুমি শুধু দেখো মিলছে কিনা, ভুল হলে ধরিয়ে দেব। কিন্তু সুম্পিটান হলো সুদীর্ঘ লাঠির মতো একটা জিনিস, যার ভিতরটা থাকে ফাঁপা, আর তার মুখে থাকে অনেক সময় বর্ষা ফলক। তাকে তখন অনায়াসেই বর্ষার মতো ব্যবহার করা চলে, কিন্তু তার ভিতরে থাকে সাগু কাঠে তৈরি একটি 9-10 ইঞ্চি সূক্ষ্ম শলাকা, আর সেই শলাকায় মাখানো থাকে ইপো, অর্থাৎ গাছের তীব্র বিষ। আর তার যে মুখে বর্ষার ফলক নেই, সেই মুখে মুখ দিয়ে সজোরে ফু দিলে ভিতরকার শলাকাটা তীব্র বেগে বেরিয়ে বহু দূরে ছুটে গিয়ে তার লক্ষ্যভেদ করে। তারপর কোনো জীবজন্তুর দেহে গিয়ে যখন সেই শলাকা বিদ্ধ হয়, তখন তার জীবনের আর কোনো আশাই থাকে না। কে? আশা করি সুম্পিটান কি তার ভুল বর্ণনা আমি দিইনি। আলী কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলী, তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। আমি জানি তুমি এই বিষাক্ত শলাকা ছুঁড়ে 3 জন মানুষকে হত্যা করেছ। তারপর তুমি কালী মন্দিরের ছাদের একটা অংশ ভেঙে ফেলে আমাকেও মারার চেষ্টা করেছিলে। কেবল তাই নয়, গেল অমাবস্যার সেই রাতে মন্দিরের চাতালে তোমার এক অপার্থিব মূর্তি আমি দেখেছিলাম, কিন্তু ওটা তো তোমার মুখ নয়, মুখে আটা ভয়ঙ্কর কোনো মুখোশ ছিল। কি ঠিক বলছেন আমি? আলী হঠাৎ মাটির উপরে হাঁটু কেড়ে বসে কাতর স্বরে বলে উঠল, হুজুর আপনি এখন সবই জানেন, তখন আমাকে আর এত জিজ্ঞেস করছেন কেন? সব কথা হয়তো এখনো জানতে পারিনি,
তাই তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। মিথ্যে উত্তর দিও না, কারণ তাতে কিন্তু আমি ভুলবো না। না, আমার আপনাদের কাছে আর লুকোনোর কিছু নেই। যা জানতে চান জিজ্ঞেস করো। কোনগুলো কেন করলে? সে কোথাও কি বলতে হবে? আপনি কি এখনো বুঝতে পারেননি? কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু এইটা বুঝিনি যে ওদের মেরে তোমার কি লাভ হলো। বিশ্বাস করুন, আমার কোনো লাভই নেই। আমার কোনো লাভই নেই এর মধ্যে। আচ্ছা, আমি তোমার কথায় বিশ্বাস করছি, কিন্তু তুমি অপরাধ স্বীকার করছো তো? অস্বীকার করবার আর তো কোনো উপায় নেই হজর। ইতিমধ্যে সুন্দরবাবু জনাচারেক কনস্টেবলকে নিয়ে সেই স্টেশনে হাজির হলেন। সেখানে গিয়ে মহেন্দ্রবাবুর বর্ণীয় ড্রাইভারকে জয়ন্ত মানিকের সঙ্গে দেখে তিনি প্রথমে কিছুটা অবাকই হলেন। জয়ন্ত তার মনের ভাব বুঝতে পেরে বলল, আর একটু সবুর করুন সুন্দরবাবু, আর অল্প সময়ের মধ্যে আপনি সবটা জানতে পারবেন। এখন চলুন, আলীকে নিয়ে আমরা মহেন্দ্রবাবুর কাছে যাই। কাহিনীর জবনিকা পতন সেখানেই হোক। জয়ন্ত মানিক আর সুন্দরবাবু আলীকে নিয়ে তখন মহেন্দ্রবাবুর বাড়ির বাগানের ভিতরে গিয়ে ঢুকল। তিনি তখন বাগানে গাছেদের পরিচর্যায় ব্যস্ত ছিলেন। ওদের আসতে দেখে মহেন্দ্রবাবু বললেন, আরে এ কি সৌভাগ্য আমার! মেঘ না চাইতেই জল। আজ আমার বাড়িতে এ কাদের শুভাগমন হলো? বলতে বলতে জয়ন্তর পাশে দাঁড়িয়ে থাকা বাকিদের ওপর চোখ পড়ল তার। ফ্রোজোরা কুঁচকে গেল মহেন্দ্রবাবুর। সকলের থমথমে মুখ দেখে তার মুখের হাসিও মিলিয়ে গেল। আলীকে দেখে বেশি অবাক হয়েছেন বুঝি? তা একটু হয়েছি। আমার কাছে ছুটি নিয়ে আলী আজ সকালের গাড়িতেই কলকাতা যাবে বলেছিল, কিন্তু ও হঠাৎ এই সময় এইখানে, তাও আবার আপনাদের সঙ্গে। আমি তো কিছুই। আলী বোধ হয় এ জীবনে আর কখনো কলকাতা যাওয়ার সুযোগ পাবে না। মানে কেন এমনটা বলছেন? আলীর কাহিনী শুনলে আপনিও ওই কথাই বলবেন। মহেন্দ্রবাবু একবার আলীর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন, কিন্তু আলীর মুখে কোনো ভাবান্তর নেই। আলী, এইবার তোমার কাহিনী আমরা সবাই মিলে আর একবার শুনবো, বলো। তাহলে আলীরও এমন কাহিনী আছে যা আমি জানি না? বেশ বেশ, আমিও শুনতে রাজি, কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দেখছেন তো আমার হাতে কাদামাটি লেগে। আপনারা বাগানে বসুন, আমি ভেতরে গিয়ে আগে হাত দুটো ধুয়ে। বাড়ির দিকে যাবার জন্য পা বাড়াতেই জয়ন্ত মহেন্দ্রবাবুর পথ আটকে দাঁড়ালো। হাত ধোবার জন্য অতটা ব্যস্ত হবেন না মহেন্দ্রবাবু, এখন ওসব করে সময় নষ্ট করলে চলবে না, কারণ আলীর কাহিনী শোনার আগে আপনাকে আমার কাহিনীও শুনতে হবে। ও, আপনারও কাহিনী আছে বুঝি? বেশ তো, হাতটা চট করে ধুয়ে আসি না হয়। হাত না ধুই আপনাকে আমার কাহিনী শুনতে হবে। মানে এটা যে অভদ্র আবদার হয়ে যাচ্ছে জয়ন্তবাবু। তা হচ্ছে জানি, কিন্তু এখন ভদ্রতা করতে গেলে সেটা পরে পস্তাতে হবে, কারণ এখন বাড়ির ভেতরে একবার গেলে আপনাকে আর আমি খুঁজে পাবো না। সুতরাং চুপচাপ এখানে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনো। পেছন থেকে আচমকা সুন্দরবাবুর চিৎকার শুনে জয়ন্ত ফিরে তাকালো। দেখে মুহূর্তের অসতর্কতায় আলী কখন কনস্টেবলদের হাত ছাড়িয়ে ছুটে পালিয়েছে। ওই তো বাগানের ফটকের দিকে দৌড়াচ্ছে। তার পিছনে পিছনে ছুটল মানিক, সুন্দরবাবু আর কনস্টেবলরা। পরক্ষণেই জয়ন্তর চমক ভাঙল, আর সে সামনের দিকে ফিরে তাকাতেই দেখে মহেন্দ্রবাবুও আর সেইখানে নেই। ওই যে উনিও দৌড়ে পালাচ্ছেন বাড়ির দিকে। জয়ন্ত তীর বেগে ছুটল তার পিছন পিছন। দাঁড়ান মহেন্দ্রবাবু, আপনি পালিয়ে নিজেকে বাঁচাতে পারবেন না, দাঁড়ান বলছি, দাঁড়ান। মহেন্দ্রবাবু বাড়ির ভিতরে গিয়ে দোতলায় উঠে একটা ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। ভালে ভালে খুলে দিন, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। মহেন্দ্রবাবু, খুলে দিন। জয়ন্তর 3 বারের লাঠির ধাক্কায় দরজা খুলে গেল। সে দেখল ঘরের ঠিক মাঝখানে একখানা সোফার উপর বসে মহেন্দ্রবাবু হাসছেন। সেই প্রথম দিনের মতনই শিশু সুলভ এক সরল হাসি। মহেন্দ্রবাবু, অতঃপর ধরা দেবেন না বাঁচার জন্য আরো কিছু চেষ্টা করার আছে? মহেন্দ্রবাবু
নীরবে হাসতে লাগলেন। ও হাসি দেখে আমি আর ভুলব না মহেন্দ্রবাবু। কি করবেন? আপনাকে গ্রেপ্তার। পারবেন? আটকে তো ফেলেইছি, আর পালাবার আশা রাখেন আপনি? রাখি বই কি। তাই কিভাবে? ওই দেখুন। মহেন্দ্রবাবু মেঝের দিকে আঙুল তুলে কি একটা দেখাতেই জয়ন্ত হেট হয়ে দেখল সেখানে পড়ে রয়েছে একটা খালি শিশি। মহেন্দ্রবাবু, আপনি আপনি বিষ খেয়েছেন? আপনি বিষ খেয়েছেন? মহেন্দ্রবাবুর মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। দুই চোখ বুজে তিনি সোফার উপরে এলিয়ে পড়লেন। মহেন্দ্রবাবু, 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 তাকান, তাকান আমার দিকে, চোখ খুলুন মহেন্দ্রবাবু, চোখ খুলুন মহেন্দ্রবাবু। মহেন্দ্রবাবু, তোমরা আমাকে আর ধরতে পারবে না। এই আমি পারলাম। ঘরের মধ্যে তখন সুন্দরবাবু আর মানিক এসে ঢুকল। মহেন্দ্রবাবু ততক্ষণে ইহলোক ত্যাগ করে পালিয়েছেন। আমি তো ভাবতেও পারছি না মহেন্দ্রবাবু এভাবে নিজের জীবনটা। আমাদের ভাবনা অনুযায়ী যদি সব কাজ এই জগতে হতো, তাহলে জগৎটা হয়তো আরো বেশি ভালো হতো, তা নয়তো প্রত্যাশার চেয়েও বেশি খারাপ। যাকে আলী এখন কোথায়? সে আছে, কনস্টেবলরা আরো সাবধানী হয়ে পাহারায় রেখেছে তাকে, কিন্তু মনে হয় না সে আর পালাবার চেষ্টা করবে, কারণ সে নিজের জন্য পালায়নি, আমাদের অন্যমনস্ক করে মহেন্দ্রবাবুকে পালাবার সুযোগ করে দেওয়ার জন্যই সে আমাদের চোখে ধুলো দিয়ে সে নিজের মুখে এই কথা স্বীকার করেছে। মিথ্যে বলেনি। মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন আলী এমন প্রভু ভক্ত যে তার কথায় সে প্রাণ অতি দিতে পারে, আর এই মামলাটাই আলীর প্রভু ভক্তি বিশেষভাবে প্রমাণিত করবে, কারণ সে যে মানুষের পর মানুষকে খুন করেছে কেবল তার মনিবের হুকুমে। এ বিষয়ে আমার আর কোনো সন্দেহই নেই। এই জয়ন্ত, কোথা দিয়ে কি হলো বলো তো? আমি যে এখনো কিছু বুঝে উঠতে পারছি না। এই তুমি এবার একটু জেলে কাশো তো বাবু, আর যে রহস্য সহ্য হচ্ছে না। বেশ, শুনুন তবে। গোয়েন্দার পয়লা নম্বরের কর্তব্য হচ্ছে যে প্রথমেই সকলকে সন্দেহ করা, আর আমি গোড়া থেকেই মহেন্দ্রবাবুর বড় বাড়ি, মোটর গাড়ি, মোটা ব্যাংকের টাকা, শিশুর মতন সরল মুখের হাসি, এইসব দেখে মোটেও ভুলিনি। আমার মনে আছে আমার প্রশ্নের উত্তরে মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন যে তার মামাতো ভাই সুরেনবাবু ছাড়া তার আর কোনো আত্মীয়ই নেই, আর সুরেনবাবুর মাসিক আয় ছিল যে 8,000 টাকা, সেটাও আপনি শুনেছেন। আমার অনুমান করতে দেরি লাগলো না যে সুরেনবাবুর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন ওই মহেন্দ্রবাবুই। অতএব ধরে নিলাম যে সুরেনবাবুর মৃত্যুতে মহেন্দ্রবাবুরই লাভ হবে সবচেয়ে বেশি। এই মামলায় মহেন্দ্রবাবুর কোনো হাত চুরি থাকে তাহলে হত্যাকাণ্ডের একটা উদ্দেশ্য আবিষ্কার করতে বেশি বেগ পেতে হয় না। সুতরাং বুঝতেই পারছেন গোড়া থেকে আমি মহেন্দ্রবাবুকে কেন্দ্র করে এই মামলাটাকে সাজাবার চেষ্টা করেছি মনে মনে, কিন্তু প্রথম দৃষ্টিতে এই মামলার সঙ্গে মহেন্দ্রবাবুর কোনো সম্পর্ক আবিষ্কার করা প্রায় অসম্ভব বলেই মনে হয়েছিল। কারণ প্রথমত সুরেনবাবু যখন হত্যাকারীর হাতে মারা পড়েন, মহেন্দ্রবাবু যে তখন অনেক সাক্ষীর সামনে নিজের বাড়িতেই বসেছিলেন এটা জানতে পারা গিয়েছে। এবার দ্বিতীয়ত, ঘটনাস্থলে কেবল মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেন বাবুই নিহত হননি, পরে ওইখানেই আরও 2জন পুলিশ কর্মচারীর মৃত্যু হয়েছে। নিজের স্বার্থ সিদ্ধির পরেও অকারণে 2জন পুলিশ কর্মচারীকে হত্যা করে তিনি নিজের বিপদ 3 গুণ বাড়িয়ে তুলতে চাইবেন কেন? এবার তৃতীয়ত, মামলাটার সঙ্গে রয়েছে একটি প্রাচীন প্রবাদ আর অলৌকিক কাণ্ডের সম্বন্ধ। ওই প্রবাদ মহেন্দ্রবাবুর জন্মের আগে অঞ্চলে প্রচলিত ছিল, তাই এখানকার লোকেরা শনি মঙ্গলবারের রাতে কখনো ওই মন্দিরের ছায়া মারাতেও ভরসা করত না।
উপরন্তু এও গুজব ছিল যে আগেও নাকি কেউ কেউ শনি মঙ্গলবারের রাতে প্রবাদের সত্যতা পরীক্ষা করবার জন্য ওই মন্দিরে গিয়ে প্রাণ হারিয়েছে। সুতরাং নিজের কল্পনা শক্তি ব্যবহার করে মামলাটাকে আমি এরকম করে সাজালাম, তাঁর হুকুমে অন্য কোনো লোক গিয়ে সেই খুনগুলো করতে পারে। আর খুনগুলো যে হচ্ছে কোনো অলৌকিক কারণে, সকলের মনে সেই বিশ্বাস দৃঢ়তর করে তোলবার জন্যই ঘটনাস্থলে হত্যার পর হত্যা করা হয়েছে কেবল এই 2 নির্দিষ্ট দিনে। তার ফলে কারোর দৃষ্টি আসল অর্থাৎ প্রথম হত্যার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে না। এবার ঘটনাগুলো একবার পরপর ভেবে দেখুন। খুব সম্ভবত বাইরের ঐশ্বর্যের জাঁকজমক থাকলেও ভিতরে ভিতরে মহেন্দ্রবাবুর আর্থিক অবস্থা কিন্তু ভেঙে পড়েছিল। কারণ তা নইলে এমন বেপরোয়া হয়ে একের পর এক মানুষের জীবন নিতে পারে না কেউ। সুতরাং অর্থ কষ্ট ঘোচাবার জন্য মহেন্দ্রবাবুর কুদৃষ্টি গিয়ে পড়ে সুরেনবাবুর ওপরে। আর সেই সুরেনবাবুর মৃত্যু হলেই তার বিপুল টাকার মালিক হবেন তিনি। মহেন্দ্রবাবু জানতেন যে সুরেনবাবু হচ্ছেন সাহসী, বেপরোয়া আর একরোখা লোক। কোন রকম কুসংস্কারকে তিনি প্রশ্রয় দেন না, উপরন্তু চ্যালেঞ্জ স্বীকার করতেও তিনি পিছুপা হন না। অতএব এক শনিবারের রাত্রে মহেন্দ্রবাবু তার বাড়িতে সুরেনবাবুকে নিমন্ত্রণ করলেন। তার সাথে সাথে কৌশল করে হাজির রাখলেন একজন সাক্ষী, যিনি কিনা একজন পুলিশ কর্মচারী। তারপর মহেন্দ্রবাবু সুরেনবাবুকে উত্তেজিত করবার জন্য জঙ্গলের কাহিনীটিকে আরও বাড়িয়ে চাড়িয়ে পেশ করলেন। কারণ তিনি জানতেন যে তাঁর কাহিনী শুনলেই সুরেনবাবু প্রবাদের সত্যতা পরীক্ষা করতে কিছুমাত্র ইতস্তত করবেন না। ইতিপূর্বে তার চর মানে তার ড্রাইভার আলী গিয়ে হাজির হয়েছিল মন্দিরের পথে যথাস্থানে। মহেন্দ্রবাবু জানতেন যে হত্যার পরেই ঘটনাস্থলে পুলিশ যাবে, বিশেষ করে ওই 2 নির্দিষ্ট দিনেই পুলিশের লোক যাবে সেখানে তদন্ত করতে। সুতরাং গুজবটা যে মারাত্মক সত্যি সেই ধারণাটা অটুট রাখার জন্যই তিনি ওই একই ব্যবস্থা করলেন, যাতে তারা ফিরে না আসে। সুন্দরবাবু, আপনি জানেন যে 5 শনি মঙ্গলের রাত্রে আমরাও মন্দিরের পথে যাই, সেই ভয়ে মহেন্দ্রবাবু বেছে বেছে ওই 2 দিনই আমাদের নিমন্ত্রণ করেছিলেন। ভালো করে দেখুন, যদি ধরেও নিই যে পথের কাঁটা সরাতে তিনি আমাদের মেরে ফেলবার পরিকল্পনাও করেছিলেন, সেটা কেবল পারেননি আমাদের পরিচিতির কারণে। পাছে আমরা এখানে এসে অস্বাভাবিকভাবে মারা পড়েছি জানলে গোটা বাংলা জুড়ে হইচই পড়ে যাবে, আর তাতে তিনি সাংঘাতিকভাবে ফেঁসে যাবেন। সেই জন্যই ওই 2 দিন তিনি আমাদের বন্দি করে রাখতে চেয়েছিলেন। সুন্দরবাবু, আপনি কলকাতায় প্রথম দিন আমার কাছে গিয়ে যেদিন এই মামলার কথা বলেছিলেন, আমি কিন্তু খুব একটা বিচলিত হইনি, কারণ আপনার বর্ণনা থেকে আমি অনেক সূত্র আবিষ্কার করেছিলাম। আপনি বলেছিলেন যে 3 জন লোক নিহত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই দেহের বাম দিকে একটা ক্ষত চিহ্ন ছিল, আর তারা নাকি মারা পড়েছিল ঠিক একই জায়গায় গিয়ে। আর সেই থেকে আমি ধরে নিয়েছিলাম যে মৃত্যুবাণ ছোঁড়া হয়েছে বাম দিক থেকেই। আর সেই জন্য প্রথম দিন যেদিন আমরা মন্দিরের পথের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালাম, তখন আমি আর কোনো দিকে না তাকিয়ে একেবারে ঢুকেছিলাম বাম দিকের জঙ্গলে। আমার আন্দাজ যে ব্যর্থ হয়নি এ কথা আপনি জানেন। জঙ্গলের ভিতরে খানিকটা এগোতেই অনেকগুলো পায়ের চিহ্ন দেখতে পেয়েছিলাম। তাই আমি তখনই বুঝতে পারি যে খুনি এইখানে এসে দাঁড়িয়ে অপেক্ষা করে। সুতরাং সেইখান থেকে পাতা ঝোপের ফাঁকে ফাঁকে মন্দির পথের উপরে অনায়াসেই নজর রাখা যায়। সুতরাং এইখান দিয়েই হত্যাকারী তার মৃত্যু অস্ত্র নিক্ষেপ করে। কিন্তু সেই অস্ত্রটা কি? প্রত্যেক লাশের বাম দিকে পাওয়া গিয়েছে একটা খুব সূক্ষ্ম ক্ষত চিহ্ন। প্রত্যেক মৃত ব্যক্তির দেহেই পাওয়া গিয়েছে এক বিষের চিহ্ন। তারপর তো সেই লাঠির দাগ দেখলাম। সন্দেহ হলো যে এই হচ্ছে খুনির অস্ত্র, কিন্তু সে যে কিরকম অস্ত্র তা অনেক ভেবেও আন্দাজ করতে পারিনি। তারপর শনিবার রাত্রে মন্দিরের চাতালে গিয়ে আমরা সেই অদ্ভুত মূর্তিটাকে দেখলাম, যার মুখটা অমানুষিক হলেও হাতের লাঠিটা লক্ষ্য করাতে আমি বুঝলাম যে এ আমাদের মতোই সাধারণ মানুষ, কেবল আমাদের ভয় দেখাতে মুখে মুখ সেরেছে। আলী আর মহেন্দ্রবাবু যখন দেখলো যে আমি শনিবারের রাত্রে ঘটনাস্থলে গিয়ে প্রাণ নিয়ে ফিরে এসেছি, এমনকি ছদ্মবেশী হত্যাকারীকেও সচক্ষে দেখেছি, তখন তারা আমাকে পরপর 2 বার মারার চেষ্টা করলো। ইতিমধ্যে কেসটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি বুঝতে পেরেছিলাম হত্যাকারী যে অস্ত্র ব্যবহার করে সেটা দেখতে নিশ্চয়ই খুব সূক্ষ্ম এবং খুব সম্ভবত বিষাক্ত অস্ত্র।
মানুষের শরীরে নরম মাংস ভেদ করতে পারলেও কঠিন জিনিস ভেদ করার তার শক্তি নেই। তাই পরের মঙ্গলবার রাত্রে ওই লোহার বর্ম পরে আমি বনে গিয়েছিলাম, এবং যা ভেবেছিলাম হলো তাই। আমার ওপর আলী তার অব্যর্থ অস্ত্র দিয়ে আক্রমণ করলো, কিন্তু তেমন কিছু সুবিধা করতে পারল না। বিপদ বুঝে পালাতে গেল, কিন্তু আমি বারবার গুলি ছোঁড়াতে তাড়াহুড়োয় ফেলে গেল তার অস্ত্রটা, সেই শলাকা। আর সঙ্গে সঙ্গেই আমার কাছে সেই সমস্ত রহস্য পরিষ্কার হয়ে গেল। সেই কুড়িয়ে পাওয়া শলাকাটা আমি চিনতাম, কারণ আমি বর্ণীয় দ্বীপে ইতিপূর্বে গিয়ে সেটা ব্যাপারে পরিচিত হয়েছি। এবার সেই শলাকা হচ্ছে ব্লো পাইপের মৃত্যুবান। কিন্তু ভাবতে লাগলাম যে ভারতবর্ষে ব্লো পাইপের ব্যবহার তো কখনো শোনা যায়নি, এটা কি করে সম্ভবপর হলো? এবার ভাবতে ভাবতে হঠাৎ করেই মনে পড়ল মহেন্দ্রবাবুর ড্রাইভারের কথা। তিনি নিজেই বলেছিলেন যে তার মোটর গাড়ির চালক হচ্ছে বর্ণীয় দ্বীপের। সুতরাং 2-2 করতে আর বেশি বিশেষ বেগ পেতে হলো না আমার। ওদিকে মহেন্দ্রবাবু বুঝে গিয়েছিলেন যে তিনি ধরা পড়ে গিয়েছেন, তাই তারপর তিনি আলীকে সরে পড়তে বলেছিলেন, কারণ তাকে আবিষ্কার করতে না পারলে মূল অপরাধী অর্থাৎ মহেন্দ্রবাবুকে ধরা সম্ভব হতো না। তারপর আর কি, একে একে যা সব ঘটে গেল এরপর আপনারা সবই জানেন। এবারে বলুন সুন্দরবাবু, আপনার আর কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি? জয়ন্তর দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, জয়ন্ত, তুমিও তো জিনিয়াস, অদ্ভুত প্রতিভার অধিকারী বাবা। তোমার কাছে আর কি জিজ্ঞাসা থাকতে পারে বলো ভাইয়া জয়ন্ত? বরং আমি আগে ছিলাম তোমার অনুরাগী, আর আজ থেকে হলাম তোমার গোড়া ভক্ত। জয়ন্ত, তুমিও তো জিনিয়াস। শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের গল্প শনি মঙ্গলের রহস্য। আজকের গল্পের কথক জয়ন্ত, সুন্দরবাবু, সুরেন্দ্র এক দারোগা, মধু ও আলীর চরিত্রে শুভ, মানিকের চরিত্রে অভ্র, মহেন্দ্র চরিত্রে শাঙ্খু। গল্পের আর্ট ওয়ার্কেরও স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং এবং স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।